কি কি আছে ভাই? সব ফর্মুলা আর প্র্যাকটিস, আর কিচ্ছু নাই মডার্ন ফিজিক্সে, শেষ। সবার আগে আমাদের দেখা লাগবে লরেন্জ রূপান্তর। লরেন্জ রূপান্তর কি? যে ভাইয়া এই যে কোন একটা প্রসঙ্গ কাঠামো এস, এই কাঠামো সাপেক্ষে কোন একটা ঘটনা এক্স দূরত্বে এবং ডেল্টা টি সময় ধরা হইতাছে, ঠিক আছে? এক্স দূরত্বে এবং ডেল্টা টি সময় ধরা হইতাছে। অন্য আরেকটা মাধ্যম, এই যে এস প্রাইম, এই মাধ্যমটা কি করতেছে? আগের মাধ্যমের সাপেক্ষে ভি বেগে চলতেছে। কি বললাম? এই এস মাধ্যমের সাপেক্ষে এই এস প্রাইম মাধ্যমটা ভি বেগে চলতেছে এবং এই এস প্রাইম মাধ্যমের সাপেক্ষে সেই সেম ঘটনাটা এক্স প্রাইম দূরত্বে এবং ডেল্টা টি প্রাইম সময় ধরা হইতাছে। এক্স প্রাইম দূরত্বে এবং ডেল্টা টি প্রাইম সময় ধরা হইতাছে। সেক্ষেত্রে কি হবে জানো? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারবো যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি, ঠিক আছে? এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি বলতে পারবো, বাট এর সাথে একটা জিনিস গুণ করা লাগবে। এটা হলো আমাদের গ্যালিলিয়ান রূপান্তরে এটা ছিল, ঠিক আছে? বাট এটার সাথে কি গুণ করা লাগবে? একটা গামা গুণ করা লাগবে। এই গামাটারে আমরা কি বলি জানো? এই গামা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটার আমরা বলি লরেন্স ফ্যাক্টর। এটার আমরা কি বলি ভাই? লরেন্স ফ্যাক্টর। লরেন্স রেন্স ফ্যাক্টর, ঠিক আছে? এইখান থেকে এটার নাম আসছে লরেন্স রূপান্তর। এখান থেকে এটার নাম কি আসছে? লরেন্স রূপান্তর। তাহলে এই যে এক্স প্রাইম ইজ ইকুয়াল টু হয়ে যাবে এক্স মাইনাস ভিটি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। জাস্ট ফর্মুলা মাথায় রাখতে পারলেই খুশি, ফর্মুলা মাথায় রাখতে পারলেই খুশি। আর অন্যদিকে সময়, এই যে সময়ের পার্থক্য বা সময়টা হয়ে যাবে হলো delta t minus vx by c square into gamma. delta t minus vx by vx by c square into gamma, ঠিক আছে? ডেল্টা টি vx by c square into gamma। এই গামাটা কি? গামা ইজ ইকুয়াল টু 1 বাই রুট ওভার ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে ডেল্টা টি প্রাইম ইজ ইকুয়াল টু, ডেল্টা টি না লিখি টি লিখি, বুঝছো? টি লিখি, হ্যাঁ এটাই ভালো, টি লিখি বুঝাই। ডেল্টা হইলে আরেক ঝামেলা। সো এই যে টি, এটা হলো আমাদের টি প্রাইম। সো টি প্রাইম হয়ে যাবে হলো টি মাইনাস বি এক্স বাই সি স্কোয়ার বাই ইন্টু গামা, বা আমরা বলতে পারি টি মাইনাস বি এক্স বাই সি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ফর্মুলা মনে রাখতে পারবা কিনা আমারে বলো। এবার আপেক্ষিক বেগ দেখো ভাইয়া, একটা বস্তু তোমাকে ভি এ বেগে যাইতেছে, আরেকটা বস্তু ভিভি বেগে যাইতেছে, ঠিক আছে? একটা বস্তু ভি এ বেগে যাইতেছে এবং আরেকটা বস্তু ভিভি বেগে যাইতেছে। সো এদের মধ্যে এই যে বি এর সাপেক্ষে বি এর বেগ, তাই না? বা অথবা আমরা বলতে পারি ভি বি উইথ রেসপেক্ট টু ভি এ, এটা হলো কত? ভি এ মাইনাস ভিভি মাইনাস ভি এ হইতো না, তাই না? ভিভি মাইনাস ভি এ হইতো। তো সেই হিসাবে তোমার মনে হইতে পারে যে আচ্ছা, আলো, একটা আলোকণা ডানে যেতেছে, আরেকটা আলোকণাও ডানে যেতেছে। সো এখানে এই যে এই আলোর কণার সাপেক্ষে এই আলোর কণার বেগ কত হবে বলো তো? ভি রিলেটিভ কত হবে? সি মাইনাস সি, 0। এটা কি পসিবল? এটা পসিবল না। আবার তুমি চিন্তা করে দেখো, এই যে সি, এদিক দিয়ে আরেকজন সি বেগে আসতেছে, দুইজনই কি পরস্পরের দিকে আসতেছে, তখন আমাদের ভি রিলেটিভ কত হবে বলো তো? তখন ভি রিলেটিভ হবে হলো সি মাইনাস সি, কারণ এটা কি বামে, এই কারণে মাইনাস সি। সো কত হয়ে যায়? 2c। এটা কি পসিবল? এটা কি পসিবল? পসিবল না। আসলে যে কোনো প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ, যে কোনো জড়ক প্রসঙ্গ কাঠামোতে সবসময় কি হবে? সি হবে। যে কোনো প্রসঙ্গ কাঠামোতে আলোর বেগ সবসময় কনস্ট্যান্ট হবে, এবং এই যে কনস্ট্যান্ট হবে, এর জন্য এখানে আমরা কি করি? এই যে আপেক্ষিক বেগের ফর্মুলাটারে ঠিক করার জন্য আপেক্ষিক বেগের ফর্মুলাটা ঠিক করি বেসিক্যালি। সেটা হয়ে যাবে হলো ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি এ ইন্টু ভিবি বাই সি স্কোয়ার। ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 1 মাইনাস ভি এ ইন্টু ভিবি বাই সি স্কোয়ার। এটা মাথায় রাখতে পারবা। এবার তুমি দেখো, এই যে এদিকে আলো ডানে যেতেছে, এদিকে আলো বামে যেতেছে, ঠিক আছে? এবার একজন আরেকজনের সাপেক্ষে আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি কত হবে? সি মাইনাস মাইনাস সি ডিভাইডেড বাই কত হয়ে যাবে? 1 মাইনাস সি ইন্টু মাইনাস সি ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো এটা যদি তুমি কাটাকাটি করো তাহলে কত আসে? উপরে আসে 2c, আর নিচে আসে হলো মাইনাস মাইনাস প্লাস সি স্কোয়ার বাই সি স্কোয়ার 1, 1 প্লাস 1 2। সো বেসিক্যালি সি। দেখো আলোর বেগ এবার সব কাঠামোতে সেম হইতেছে। আলোর বেগ এবার কি হইতেছে ভাই? সব কাঠামোতে সেম হইতেছে। মাথায় রাখতে পারবা ভাই, মাথায় রাখতে পারবা। এই যে এটাই বেসিক্যালি। ওকে, সো মনে রাখা লাগবে ভি এ মাইনাস ভিবি বা ভিবি মাইনাস ভি এ, হোয়াট এভার। তো বি এর সাপেক্ষে এর বেগ না, সো ভিবি মাইনাস ভি এ হবে। ভিবি মাইনাস ভি এ ডিভাইডেড বাই 1 মাইনাস ভি এ ইন্টু ভিবি বাই সি স্কোয়ার। মাথায় রাখতে পারবো আপেক্ষিক বেগ। এই যে দেখছো কোশ্চেন আসছে, বিএস এমআরটিইউ
তো কি বলছে, দুটি ফোটন কণা পরস্পরের দিকে সি বেগে এগিয়ে আসছে, তাদের আপেক্ষিক বেগ কত হবে, এই যে ভি রিলেটিভ ইজ ইকুয়াল টু কত, ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই 1 মাইনাস ভিএ ভিবি বাই সি স্কোয়ার। মাথায় রাখতে পারবা, এখন দুইজনই কি, একজন এদিকে সি আরেকজন হলো বামে সি, সো কি ডানে হলো পজিটিভ বামে হলো নেগেটিভ যদি ধরি তাহলে কি আসবে, সি মাইনাস মাইনাস সি ডিভাইডেড বাই 1 মাইনাস সি ইন্টু মাইনাস সি ডিভাইডেড বাই সি স্কোয়ার, করলে কত আসে ভাই, দিন শেষে 2c ডিভাইডেড বাই 1 প্লাস 1 আসে হুইচ ইজ সি। সো অ্যান্সার কত হবে, আলোর বেগ, যে কোনো মাধ্যমে আলোর বেগ সবসময় কি হবে, সমান হবে, সমান হবে। এবার বলছে কার পরীক্ষায় ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়, এটা হলো আমাদের মাইকেলসন মোরলে। মাইকেলসন মোরলে পরীক্ষায় আমাদের ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। মাইকেল বানান ভুল ভাই, মাইকেলসন মোরলে, কি বললাম আমি, বানান ঠিক থাকলে হবে, মাইকেলসন মোরলে, ঠিক আছে। মাইকেলসন মোরলে পরীক্ষায় আমাদের কি প্রমাণিত হয়, ইথারের অস্তিত্ব ভুল প্রমাণিত হয়। আগে বিশ্বাস করা হইতো যে আগে চ্যাপ্টারে আমরা পড়ে আসছিলাম না, আলো হলো একটা তরঙ্গ, তাই না, আলো একটা তরঙ্গ পড়ে আসছিলাম। সো তরঙ্গ হইলে তরঙ্গের সবসময় মাধ্যমের প্রয়োজন হয়। তরঙ্গের সবসময় কি প্রয়োজন হয় ভাই, মাধ্যমের প্রয়োজন হয়। সো এই কারণে বিজ্ঞানীরা আগে মনে করতেন যে ইথার নামে একটা মাধ্যম পুরা সমগ্র মহাবিশ্বে জুড়ে আছে। বাট মাইকেলসন মোরলে পরীক্ষা প্রমাণ করে দেয় যে আসলে ইথার বলতে আসলে কিছু নাই। ঠিক আছে, আরো এখানে হিস্টোরি আছে। বেসিক্যালি কি হয়, ওনারা ইথারের অস্তিত্ব খোঁজার জন্য এক্সপেরিমেন্টটা করছিলেন, বাট ইথারের অস্তিত্ব দ্বারা খুঁজে পান নাই। মানে ইথার নিয়ে ক্যালকুলেশন করলে যেটা হওয়ার কথা ক্যালকুলেটিভ ভাবে, ওইটা হইতেছিল না, অন্য অ্যান্সার আসতেছিল। ঠিক আছে, এই কারণে বলা হয় ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ফেইল্ড এক্সপেরিমেন্ট। বিশেষ আপেক্ষিকতার দুইটা স্বীকার্য। প্রথম স্বীকার্য হলো জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সব সূত্র কি থাকবে, সেম থাকবে। সো বেসিক্যালি সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সকল সূত্র সেম থাকে। এবং সেকেন্ড নীতি হইলো আমাদের আলোর ধ্রুবতার নীতি। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে স্বীকার্যের আলোর ধ্রুবতার নীতি কোন নীতি, কয় নাম্বার নীতি, দ্বিতীয় নীতি। ঠিক আছে, ফালতু কোশ্চেন যারা করে আর কি। সো দেখো, আলোর দ্রুতি শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে সেম থাকে। ঠিক আছে, আলোর বেগ শূন্য স্থানে সকল জড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে সেম থাকে। এবং আলোর বেগ কত, 299,792,458 মিটার পার সেকেন্ড, বা আমরা বলতে পারি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের কাছাকাছি। মাথায় রাখতে পারবা, এই দুইটা স্বীকার্য আমাদের মাথায় রাখা লাগবে। ওকে, নেক্সট, রিলেটিভিটির ফর্মুলাগুলি যা আছে আমাদের মনে রাখা লাগবে। ধরো একটা এম নট ভরে বস্তু ভি বেগে, বেসিক্যালি আলোর কাছাকাছি বেগে যদি যায়, আলোর কাছাকাছি বেগে গেলে এর কি হবে, ভর কত হবে জানো, ভর হয়ে যাবে হলো এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা আমরা বলতে পারি এম নট গামা হয়ে যাবে। ভর কত হয়ে যাবে, এম নট গামা হয়ে যাবে, বেসিক্যালি ওর ভর বেড়ে যাবে। ঠিক আছে, একটা স্থির বস্তুর তুলনায় একটা গতিশীল বস্তুর কি থাকে, ভর বেশি থাকে, ভর বেশি থাকে। সো এটা কত হবে, এম নট গামা, বা আমরা বলতে পারি এম নট বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এটার আমরা বলি হলো ভর বৃদ্ধি। ঠিক আছে, অন্যদিকে দেখো একটা দণ্ড আছে, এই দণ্ড কত, এল নট। ঠিক আছে, ঠিক আছে, এ কি করতেছে, তোমার সাপেক্ষে ভি বেগে চলে যেতেছে, ভি বেগে কি করতেছে, তোমার সাপেক্ষে চলে যেতেছে। সো ভি বেগে যখন চলবে তখন ওর দৈর্ঘ্য কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে। দৈর্ঘ্য কি হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে যখন ওই ভি বেগে চলবে। কার সাপেক্ষে তোমার দৈর্ঘ্য সংকুচিত হবে, তোমার সাপেক্ষে। বা দৈর্ঘ্যটা একটু কনফিউজিং, সো আমি তোমারে বলবো ছোটটা হইলো এল নট, বড়টা হইলো এল, ছোটটা হইলো এল নট, বড়টা হইলো এল। সো এই এল রে আমরা বলি গতিশীল দৈর্ঘ্য। ঠিক আছে, জাস্ট কিচ্ছু মনে রাখা লাগবে না, জাস্ট মনে রাখো গতিশীল দৈর্ঘ্য এল ইজ ইকুয়াল টু এল নট √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এই এল রে আমরা বলি গতিশীল দৈর্ঘ্য, এবং এল নট হইলো আমাদের স্থির দৈর্ঘ্য। ঠিক আছে, স্থির দৈর্ঘ্য। আচ্ছা, এটা বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। বেসিক্যালি অনেকটা এরকম হবে, আমি তোমাকে একটু ঠান্ডা মাথায় বোঝানোর চেষ্টা করি যে এই রকেটটা যখন যাবে তখন তোমার কাছে রকেটটা ছোট মনে হবে, আবার রকেটের কাছেও তোমার ছোট মনে হবে। মানে এটা টু ওয়েস,
তোমারও ছোট মনে করতেছে রকেট, রকেটও তুমিও রকেটে ছোট মনে করতেছো, বাট সময়ের ক্ষেত্রে কি হয় জানো, সময়ের ক্ষেত্রে একমাত্র পৃথিবীরটারে আমরা বলি টি, পৃথিবীরটারে আমরা বলি টি, ঠিক আছে, সময়ের ক্ষেত্রে পৃথিবীরটা হয়ে যায় টি, এটা মাথায় রাখা লাগবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সময়ের ক্ষেত্রে পৃথিবীরটা হবে টি, এবং এই যে রকেট, রকেট রকেট হলো আমাদের ভি বেগে যাচ্ছে পৃথিবীর সাপেক্ষে, রকেটেরটা হয়ে যাবে টি নট, একটু মাথায় রাখা লাগবে কিন্তু, ঠিক আছে। সো এটার আমরা বলি কাল দীর্ঘায়ন, টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে টি নট গামা, টি ইজ ইকুয়াল টু টি নট গামা বা টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। মাথায় রাখতে পারবা কিনা আমারে বলো, যে টি হলো পৃথিবীর সাপেক্ষে, এই টি কি পৃথিবীর সাপেক্ষে, মাথায় রাখা লাগবে পৃথিবীর সাপেক্ষে, এটা অলওয়েজ, ঠিক আছে। মানে বেসিক্যালি দৈর্ঘ্যের ক্ষেত্রে টুইন প্যারাডক্স হয়, টুইন প্যারাডক্স মানে দুইজনই দুইজনের ছোট দেখে, বাট ইয়ার ক্ষেত্রে পৃথিবীর মানে কি বলে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই টি কিন্তু পৃথিবীটা, আর টি নট হয়ে যাবে রকেট, এটা মাথায় রাখতেই হবে, টি নট হবে হলো রকেট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর দৈর্ঘ্যটা দুইজনেরটাই কমে, দৈর্ঘ্য এই যে ওরেও তোমার কাছে ছোট মনে হবে, তোমারও ওর কাছে ছোট মনে হবে, যে দেখতেছে তার তার পার্সপেক্টিভে, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবো। আচ্ছা, এবার চলো বর্গ, একটা বর্গক্ষেত্র বা একটা আয়তক্ষেত্র হোয়াটএভার, এটা একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে। এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হইলো এ, প্রস্থ হইলো বি। সো আমি কি করলাম, একটা রকেট কি করলো, এর দৈর্ঘ্য বরাবর গেল, সো দৈর্ঘ্য বরাবর গেলে কি হবে, এর দৈর্ঘ্যটা হ্রাস পাবে, দৈর্ঘ্যটা কি হয়ে যাবে, হ্রাস পেয়ে যাবে, বাট প্রস্থ হ্রাস পাবে না, মানে যেই বরাবর যাবে সেই বরাবর দৈর্ঘ্য হ্রাস পাবে, তাই তো, যেই বরাবর যাবে, যেই বরাবর যাবে সেই বরাবর কি হবে, দৈর্ঘ্য হ্রাস পাবে, ঠিক আছে। সো আগে আমাদের এরিয়া এ নট হয়ে যাবে হলো এ ইন্টু বি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আগে, ঠিক আছে, বাট পরে কি হয়ে যাবে, পরে এরিয়া হয়ে যাবে হলো দৈর্ঘ্য এ প্রাইম ইন্টু প্রস্থ। এখন দৈর্ঘ্য এ প্রাইম কত বলো তো, এ প্রাইম হয়ে যাবে যে এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু বি, বা আমরা বলতে পারি এ বি রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। এটা হলো আমাদের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে, এটা হলো আয়তক্ষেত্র, 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 ঠিক আছে। আচ্ছা ভালো কথা, এবার আমি একটা বৃত্তের কথা চিন্তা করি, একটা বৃত্ত বা একটা গোলকের কথা চিন্তা করি। সো এই যে একটা বৃত্ত, এই বৃত্তটার এই বৃত্তটার হলো দৈর্ঘ্য হলো ব্যাসার্ধ হলো আর, ঠিক আছে। সো আমি কি করলাম, একটা রকেট কি করলো, এই যে এই বৃত্তটার ব্যাস বরাবর রওনা দিল, এই বৃত্তটার কি বরাবর রওনা দিল ভাই, ব্যাস বরাবর রওনা দিল। সো তখন কি হবে জানো, বৃত্তটা চাপায় যাবে, বৃত্তটা কি হবে, যেই বরাবর গতিশীল হইতাছে রকেট সেই বরাবর বৃত্তটা চাপায় যাবে, অনেকটা এরকম হয়ে যাবে রকেট, ইয়া গোলকটা, বৃত্তটাকে এরকম চ্যাপ্টা দেখা যাবে, যে যেই বরাবর যাবে সেই বরাবর আমার কি হইতেছে, দৈর্ঘ্য হ্রাস পাইতেছে বা ব্যাসার্ধ হ্রাস পাইতেছে, সেই বরাবর কি হবে, ব্যাসার্ধ হ্রাস পাবে। তো শুরুতে আমার ক্ষেত্রফল হলো এ নট ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার, বাট পরে আমাদের ক্ষেত্রফল এটা কি হয়ে গেছে, এটা একটা উপবৃত্তে কনভার্ট হয়ে গেছে না, এটা একটা কিসে কনভার্ট হয়ে গেছে, এই যে বৃত্তটা, বৃত্তটা কনভার্ট হয়ে গেছে উপবৃত্ততে, এবং তখন ক্ষেত্রফল কত, পাই ইন্টু এ বি, বা আমরা বলতে পারি পাই ইন্টু আর প্রাইম, পাই ইন্টু আর ইন্টু কত, আর প্রাইম। সো এক্ষেত্রে আমরা বলতে পারবো এ ইজ ইকুয়াল টু পাই আর ইন্টু আর প্রাইমের জায়গায় কি লিখতে পারি, আর ইন্টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ওই যে এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো এখান থেকে আমি বলতে পারবো পাই আর স্কোয়ার রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, বা আমরা বলতে পারতেছি যে এ নট রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা গেল, এবার এবার একটা বর্গের কর্ণ বরাবর যদি যাই, হ্যাঁ এটা ধরো একটা বর্গ, এটা একটা বর্গ, সো এই বর্গের কি করলাম, কর্ণ বরাবর গেলাম, বর্গে কি করলাম ভাই, কর্ণ বরাবর রওনা দিলাম। সো বর্গের কর্ণ বরাবর যদি একটা রকেট রওনা দেয়, বর্গের দৈর্ঘ্য হইলো এ, প্রস্থ হইলো, দৈর্ঘ্য আর প্রস্থ তো সেম, সো বাহুর দৈর্ঘ্য হইলো এ বর্গটার, ঠিক আছে। সো যখনই একটা রকেট রওনা দিবে, যখনই একটা রকেট রওনা দিবে, তখন তখন কি হয়ে যাবে দেখো, তখন এই যে যেদিক বরাবর যাবে সেদিক বরাবর দৈর্ঘ্যটা কমে যাবে, যেদিক বরাবর যাবে সেদিক বরাবর কি হবে, দৈর্ঘ্যটা কমে যাবে, এবং দেখতে কেমন লাগবে জানো, কিছুটা বাঁকায় যাবে, এই যে এরকম দেখতে মনে হবে একটি রম্বাস প্যারালাল। সো দেখতে কিসের মতো মনে হবে, রম্বসের মতো মনে হবে, রম্বাস। সো রম্বসে কনভার্ট হয়ে গেছে, কিসে কনভার্ট হয়ে গেছে ভাই, রম্বসে কনভার্ট
হয়ে গেছে। সো আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পর লম্ব, রম্বসের কর্ণদ্বয় কি পরস্পর লম্বভাবে ছেদ করে, তবে কর্ণদ্বয় সমান না কিন্তু। রম্বসের কর্ণদ্বয় পরস্পর কি করে লম্বভাবে ছেদ করে। সো আগে কর্ণের দৈর্ঘ্য ছিল হলো √2a, আগের কর্ণ দুইটার দৈর্ঘ্য ছিল কত √2a, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এই কর্ণটার দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যাবে, বাট আগের যে কর্ণটা মানে যার লম্ব বরাবর যেতেছি তার কিন্তু চেঞ্জ হবে না, কারণ কি আমরা জানি যে দৈর্ঘ্য কি হয় দৈর্ঘ্য বরাবর হ্রাস পায়, ঠিক আছে। সো গতি যেদিকে দৈর্ঘ্য সেদিকে হ্রাস পায়। সো বেসিক্যালি এই দৈর্ঘ্যটা এই কর্ণের দৈর্ঘ্যটা আগের মতো থাকবে, এই কর্ণের দৈর্ঘ্যটা থাকবে হলো √2a, আর এই কর্ণের দৈর্ঘ্যটা হয়ে যাবে ধরো d প্রাইম। এই কর্ণের দৈর্ঘ্য কত হয়ে গেছে d প্রাইম হয়ে গেছে। সো এটা হয়ে যাবে d প্রাইম ইজ ইকুয়াল টু তোমার আগের দৈর্ঘ্য কত ছিল d√1 - v²/c²। সো আগে দৈর্ঘ্য ছিল √2a ইন্টু √1 - v²/c², ঠিক আছে। আগে দৈর্ঘ্য ছিল হোয়াটএভার, এটা ছিল, ঠিক আছে, এটা ছিল। এবার ক্ষেত্রফল কত হবে, এবার ক্ষেত্রফল হয়ে যাবে হলো এরিয়া হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাই না, হাফ ইন্টু কি কর্ণদ্বয়ের গুণফল। সো হাফ ইন্টু ডি প্রাইম মানে কত d√1 - v²/c²। সো আমার কথা হলো ডি মানে কি, ডি মানে হলো √2a ইন্টু √2a ইন্টু √1 - v²/c²। সো বেসিক্যালি এখানে √2 কাটা 2 হয়ে যাবে a²√1 - v²/c²। মানে বেসিক্যালি প্রত্যেকটা ফর্মুলাই সেম। ক্ষেত্রফলের ক্ষেত্রে আমাদের ওই যে দৈর্ঘ্যের মতোই ফর্মুলা অ্যাপ্লাই হবে। এই যে দৈর্ঘ্য যেমন L = L0 √1 - v²/c² ছিল, ক্ষেত্রফলের ক্ষেত্রেও কি হবে A = এই যে A = এখানে হয়ে যাবে a0, a² কি আগের ক্ষেত্রফল a0 √1 - v²/c²। মাথায় রাখতে পারবা ক্ষেত্রফলের ক্ষেত্রেও কি হবে সেম হবে। রিটেনে যদি আসে তখন তো এমনি লিখতে হবে, বাট এমসিকিউতে আসলে ডাইরেক্ট মেরে দিবা। এই যে এরিয়া a প্রাইম ইজ ইকুয়াল টু a0 √1 - v²/c²। এটা হলো আমাদের ক্ষেত্রফলের পরিবর্তন। সো একটা ইজি এক্সাম্পল, ধরো 100 মিটার দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ বিশিষ্ট মাঠের প্রস্থ বরাবর 0.8 সি বেগে গেলে ক্ষেত্রফল কত দেখবে, ঠিক আছে। সো আগের ক্ষেত্রফল কত a0 হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 100 × 50। সো নতুন ক্ষেত্রফল কত হবে a প্রাইম হয়ে যাবে হলো আগের ক্ষেত্রফল √1 - v²/c²। মানে বেসিক্যালি তুমি ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারবা। সো 100 × 50 √1 - আচ্ছা এটা দ্বারা কি বুঝাইতেছে, এই সিটা কি, এই সি হলো আলোর বেগ। বেসিক্যালি আলোর বেগের 80% বেগে গেছে। বেসিক্যালি v = বলে দিছে 0.8 সি, তাহলে আমরা বলতে পারি কি v/c = কত 0.8 বলতে পারি না, v/c 0.8 বলতে পারি না। তো v²/c² আমি কি বলতে পারি v/c হোল স্কয়ার, বা আমরা বলতে পারি যে 5000 √1 - 0.8 স্কয়ার। তো তোমার একটা জিনিস মাথায় রাখা লাগবে, 0.6 স্কয়ার প্লাস 0.8 স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু এই চ্যাপ্টারে লাগবেই, এটা এই চ্যাপ্টারে লাগবেই, ঠিক আছে। সো আমি এখানে কি লিখতে পারি, এই যে 1 - 0.8 স্কয়ারে লিখতে পারি 0.6 স্কয়ার, মানে বেসিক্যালি 0.6 হয়ে গেছে। সো 5000 × 0.6, ঠিক আছে। সো 0.6 মানে কত 6 × 10⁻⁻1। সো 6/10 হইবে। সেখানে একটা একটা কাটলাম, 5 6 30, 3000 মিটার স্কয়ার। মাথায় রাখতে পারবা, সিম্পল কিনা বলো, সিম্পল কোশ্চেন কিন্তু এগুলি। আচ্ছা নেক্সট ঘনত্বের ক্ষেত্রে রো ইজ ইকুয়াল টু ρ0 / 1 - v²/c²। মানে এবার তোমার আসলে হ্যাঁ রুটও থাকবে না, ঘনত্বের ক্ষেত্রে কি থাকবে না, রুট থাকবে না। ফর এক্সাম্পল একটা কোশ্চেন দেই ভাই, প্রমাণ করতে পারলে ভালো হইতো না। দেখো যারা প্রমাণ করে দেখতে চাও তারা হইলো যে ভাইয়া ক্ষেত্রফল আগের মতোই থাকবে, বাট দৈর্ঘ্যটা কি হয়ে যাবে L0 থেকে L এ কনভার্ট হয়ে যাবে। সো আমার কথা হলো ঘনত্ব মানে কি ρ = m/v, তাই না, বা ρ0 = m0/v0। তাহলে রো কত হয়ে যাবে m/v হয়ে যাবে। সো দুইটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবা, দেখবে এটা আইসা পড়ছে, ঠিক আছে। আমি বুঝাবো না, দুইটার জন্য ফর্মুলা অ্যাপ্লাই করবা আইসা পড়বে। এখন কথা হলো বললো সোনার ঘনত্ব
সোনার ঘনত্ব 19.3 গ্রাম পার সিসি। ঠিক আছে, সো এর সোনার একটি বারের, ঠিক আছে, কিসের বার ভাই? সোনার সোনার বার এর, বা আমরা বলতে পারি, এত এত কাহিনী কেন করতেছেন ভাই, যে 0.8 সি বেগে রওনা দিলে ঘনত্ব কত হবে? ঠিক আছে, ঘনত্ব কত হবে? সো রো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো সুন্দর মতো রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। তো সুন্দর মতো রো নট কত? 19.3 গ্রাম পার সিসি ডিভাইডেড বাই 1 মাইনাস, এখানে হয়ে যাবে 0.8 স্কয়ার। 0.8 স্কয়ার হয়ে গেছে, ডিস্টার্ব করতেছে, 0.8 স্কয়ার হয়ে গেছে, তাই না? এ ভাই ভি ইজ ইকুয়াল টু যদি 0.8 সি হয়, তাহলে ভি বাই সি এর ভ্যালু কত হবে? 0.8 হবে, 0.8 স্কয়ার। সো 1 মাইনাস 0.8 স্কয়ার কত হবে? 0.6 স্কয়ার, তাই না? বা এটা কিভাবে লিখতে পারো তুমি? 19.3, 0.6 রে 6/10 ইন্টু 6/10। সো এই 10 উপরে চলে গিয়া হয়ে গেছে 100, আর নিচে আছে 6 6 36। সো এটার মনে মনে তুমি 20 ধরো না, এটা মনে মনে তুমি কি ধরো? 20 ধরো, মনে মনে এটারে আমি কি ধরলাম? 20 ধরলাম, 20 ধরলাম। সো 20/36 কত আসে? 20/36 ইন্টু 100। 10 দুগুণে 20, 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 9 দুগুণে 18, 0.55, 0.55 ইন্টু 100, সো 55.55। ঠিক আছে, 50.55 গ্রাম পার সিসি। বুঝতে পারছো? বুঝতে পারছি। ওকে, সিম্পল। এই যে বলছে 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল, তার প্রস্থ বরাবর, এই যে প্রস্থ বরাবর বইলা দিছে রে, চলমান হলে ল্যাবে পরিমিত দৈর্ঘ্যের মান কত? একই রকম থাকবে। কেন? প্রস্থ বরাবর গেছে, দৈর্ঘ্য বরাবর কি, যে দিক বরাবর যাবে সেদিক বরাবর চেঞ্জ হবে। এই যে এটা হলো একটা স্কেল, ঠিক আছে, ঠিক আছে, এই যে স্কেল, স্কেল এর যদি প্রস্থ বরাবর যায় তাহলে কি দৈর্ঘ্য চেঞ্জ হবে? দৈর্ঘ্য চেঞ্জ হবে না, প্রস্থ বরাবর গেলে দৈর্ঘ্য চেঞ্জ হবে না, সিম্পল। আচ্ছা, কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? এই যে গতিশীল দৈর্ঘ্য বলে দিছে নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে L ইজ ইকুয়াল টু কত? L নট টু পাওয়ার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু L নট বাই 2। সো L নট কাটা, এখানে হয়ে যাবে কত? 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, উভয় পক্ষকে বর্গ করলাম, 1/4 আসলো, তাহলে আসবে ভি স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1/4, 3/4 আসছে, তাহলে ভি বাই সি কত আসছে? √3/2 আসছে। বুঝতে পারতেছো? এল কাটা দিছি, বর্গ করে দিছি, এই যে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ইজ ইকুয়াল টু 1/4, এই 1/4 এই পাশে নিয়ে আসছি, ভি স্কয়ার বাই সি স্কয়ার ভ্যালু হয়ে গেছে 1 মাইনাস 1/4 উইচ ইজ 3/4, তো রুট করে দিলাম, ভি বাই সি হয়ে গেছে √3/2, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত? √3/2 সি, বা আমরা এভাবেও লিখতে পারি যে 0.866 সি। ঠিক আছে, √3/2 সি অথবা 0.88 সি, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। এবার বলছে কত বেগে চললে একটি রকেটের গতিশীল দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের অর্ধেক হবে? এটা অলরেডি করে ফেলছি, এটা অলরেডি করে ফেলছি, এটা কত হবে? এটা আগের কোশ্চেন, আগের কোশ্চেন এটা, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে তখন ভর কত পার্সেন্ট পরিবর্তিত হবে? আচ্ছা, তখন ভর এম, এম হয়ে যাবে হলো এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। সো ভি স্কয়ার বাই সি স্কয়ার ভ্যালু কত? 3/4, 3/4 হয়ে গেছে হাফ, 1/4 হয়ে গেছে 2m নট, 2m নট। সো এখানে বলছে আমাদের ভর হয়ে গেছে 2m নট, আগে ছিল m, এখন হলো m নট, তাহলে পরিবর্তন কত হইলো? পরিবর্তন হয়ে গেছে পরেরটা মাইনাস আগেরটা ডিভাইডেড বাই আগেরটা ইনটু 100%, তাই না? পরেরটা মাইনাস আগেরটা ডিভাইডেড বাই আগেরটা ইনটু 100%। সো ডাবল হইছে, মানে কত? 100% বৃদ্ধি পাইছে, 100% বৃদ্ধি। 2 গুণ হওয়া মানে কি 100% বৃদ্ধি হওয়া, এক্স্যাক্টলি। নেক্সট বলছে একটি কণার v is equal to 0.99 c বেগে গমন করলে, আচ্ছা v is equal to √99 c বেগে গমন করলে আপেক্ষিক ভর স্থির ভরের কত গুণ হবে? সো m is equal to m naught by √1 minus v by c whole square বা v square by c square whatever, এই v is equal to √0.99 into c আসছে, তাহলে আমরা বলতে পারি v by c হলো √0.99, তাই তো? সো স্কোয়ার করে দিলে আসে কত? m is equal to
m naught divided by root over 1 minus v by c whole square করে দিলে 1 minus 0.99 0.99 মানে হলো 0.01 which is 1 by 100 1 by 100 এ রুট করলে আসে 1 by 10 সো আসবে 10 m naught মাথার উপর দিয়ে গেল হ্যাঁ ক্যালকুলেশন আরে ভাই 1 মাইনাস 1 থেকে 0.99 গেলে থাকে হলো 0.000 হ্যাঁ 0.01 থাকে 0.01 মানে 1 বাই 100 100 এর রুট করলে আসে 10 সো 1 বাই 100 মানে হলো 1 বাই 10 সো উল্টায় গেলে 10 এম নট আচ্ছা এবার বলছে এটাও ভালো কোশ্চেন 25 বছর বয়সের একজন মহাশূন্যচারী মহাকাশযানে 1.8 × 10⁸ মিটার পার সেকেন্ড বেগে ভ্রমণ করে পৃথিবী হিসেবে 30 বছর পর ফিরে এসেছিল বর্তমান বয়স কত দিলে তার আগের বয়স ছিল 25 আচ্ছা পৃথিবী এই যে পৃথিবীর হিসাবে পৃথিবী মানেই হলো টি পৃথিবী মানেই টি পৃথিবী মানেই টি পৃথিবী মানেই হলো টি তাহলে টি ইজ ইকুয়াল টু টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ভি স্কয়ার বাই সি স্কয়ার তাহলে তার বয়স টি নট কত হয়ে যাবে টি ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার সো পৃথিবীতে চলে গেছে 30 বছর উনার ওইখানে কত বছর চলছে এটা আমার দেখা লাগবে সো হয়ে যাবে এই যে টি নট ইজ ইকুয়াল টু টি টি এর ভ্যালু কত আমাদের 30 বছর 30 ইয়ার ইনটু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার তো ভি এর ভ্যালু বলে দিছে ভি বাই সি এর ভ্যালুটা আমি বের করে ফেলি 1.8 ইনটু 10⁸ ডিভাইডেড বাই 3 ইনটু 10⁸ সো আমি এই যে গেল 318 0.6 সো বেসিক্যালি 0.6 স্কয়ার এটা কি 1 মাইনাস 0.6 স্কয়ার মানে কত 0.8 স্কয়ার রুট করলে 0.8 সো 30 ইনটু 0.8 কত আসে 3 8 24 বছর সে মহাকাশে কাটাইছেন তো তার বয়স কত হবে বয়স হয়ে যাবে আগে ছিল হলো 25 আর কাটাইছে হলো 24 তো বয়স হইছে তার 29 হয় মি 49 আগে ছিল 25 ওইখানে মহাকাশযানে কাটাইছে হলো 24 বছর সো টোটাল এই যে এটা হলো কাটানো সময় তাই না এই যে 25 প্লাস টি নট তাই তো 25 প্লাস 24 49 সিম্পল নেক্সট কোশ্চেনে চলে যাই বলছে পৃথিবী থেকে 20 লাইট ইয়ার্স দূরত্বে এই যে এটা হলো আমাদের আর্থ 20 লাইট ইয়ার্স দূরত্বে কোথাও একটা জায়গা কোনো একটা গ্রহতে এই যে ডিসটেন্সটা বলে দিছে 20 লাইট ইয়ার্স আচ্ছা লাইট ইয়ার মানে কি আলো এক বছরে যত দূর যায় তাই না আমরা জানি যে s ইজ ইকুয়াল টু ভিটি সো এখানে c হবে আলোর বেগ ইনটু t হবে কি t বছর সো আমার কথা হলো 20 লাইট ইয়ার মানে কি 20 ইনটু 1 লাইট ইয়ার বা আমরা বলতে পারি 20 ইনটু c ইনটু 1 ইয়ার তাই না এই যে s ইজ ইকুয়াল টু ভিটি মাইরা দিছি ঠিক আছে এটা হলো আমাদের এল নট কারণ পৃথিবীর সাপেক্ষে পৃথিবী থেকে দূরত্ব ভালো কথা এখন আমার কথা হলো যে একটা রকেট গিয়া আবার ফিরে আসতে তার কত সময় লাগবে এটা জিজ্ঞাসা করছে কার সাপেক্ষে পৃথিবীর সাপেক্ষে কত সময় লাগবে ঠিক আছে আমি সবকিছু পৃথিবীর ফ্রেম থেকে হিসাব করি আসো পৃথিবীর ফ্রেম থেকে হিসাব করি বা রকেটের ফ্রেম থেকেও হিসাব করতে পারো তোমার যেটা ইচ্ছা পৃথিবীর ফ্রেম থেকে যদি আমি হিসাব করি তাহলে দেখবো যে দৈর্ঘ্য চেঞ্জ হবে না এবং বেগ থাকবে হলো ভি দৈর্ঘ্য চেঞ্জ হবে না বেগ থাকবে হলো কি ভি তাহলে আমার কথা হলো যে অতিক্রান্ত দূরত্ব এল নট ইজ ইকুয়াল টু ভিটি মানে পৃথিবীর মানুষটা দেখবে রকেট ভি বেগে যাইতেছে এবং পৃথিবীর সাপেক্ষে এল নট দূরত্বে যেতেছে সো পৃথিবীর সাপেক্ষে সময় লাগবে কত এল নট বাই ভি এবং সুন্দর মতো হয়ে গেছে এখানে 20 লাইট ইয়ার্স মানে 20 ইনটু আলোর বেগ ইনটু 1 ইয়ার ডিভাইডেড বাই বেগ কত 0.6 সেখানে সিসি কাটা হয়ে যাবে 20 ডিভাইডেড বাই 0.6 মানে কত 6/10 বা আমরা বলতে পারি 3/5 বলতে পারি সো উপরে চলে যাবে 5 নিচে থাকবে 3 ওকে 3 5 20 100 100/3 সো 33.33 ইয়ার্স এটা হলো শুধু গো সো গো প্লাস কাম যাওয়া প্লাস আসা পৃথিবীর রেসপেক্টে লাগবে হলো 2t বা 66.67 ইয়ার্স দূরত্ব হলো 20 লাইট ইয়ার লাগতেছে কত 66.67 ইয়ার পৃথিবী থেকে বলছি পৃথিবীর সাপেক্ষে তাহলে রকেটের সাপেক্ষে লাগবে কত বছর রকেটের সাপেক্ষে t ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো t নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার এই যে রকেটের সাপেক্ষে লাগবে হলো 1 minus 0.6 square so 0.8
66.67 ইন্টু 0.8, সো 6 × 8 = অলমোস্ট 48 ইয়ার্সের মতো লাগবে, 48 বা 50 ইয়ার্সের কাছাকাছি। দেখি, হ্যাঁ, এর সাথে 0.8 দিয়ে গুণ করে দিলে 80/3 কত হয়? 80/3, 3 × 3, 3 × সরি 3 × 2 = 6, হ্যাঁ 3 × 2 = 6, হাতে আছে 2, তাই না? 3 × 2 = 6, 7 8 2, আবারও 20, আবারও 3 × 2 = 6, 26 বছরের কাছাকাছি লাগবে, তাই না? 26 বছরের কাছাকাছি লাগবে। এটা হলো কি রকেটের সাপেক্ষে, রকেটের সাপেক্ষে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাল দীর্ঘায়নের ক্ষেত্রে পৃথিবী হলো টি ভাই, কাল দীর্ঘায়নের ক্ষেত্রে পৃথিবী টি, এটা মাথায় রাখা লাগবে। আর পৃথিবীর রেসপেক্টে তো এই যে এই গ্রহ তো গতিশীল না পৃথিবীর রেসপেক্টে, সো এই দূরত্বটা তো সেমই থাকবে পৃথিবীর রেসপেক্টে, সো এখান থেকে আমি বের করতে পারবো। ঠিক আছে, একজনের থেকে বের করে আরেকজনটা করে ফেলবা। নেক্সট, ভর আর শক্তির মধ্যে সম্পর্ক। সো আমরা এই যে একটা বস্তু, এই যে একটা বস্তু, এটা হলো m নট ভর, সো এর এই যে ই নট, ই নটটা আমরা বলি হলো নিশ্চল শক্তি, নিশ্চল শক্তি। এই নিশ্চল শক্তি হয়ে যাবে হলো m নট c স্কয়ার। কি হয়ে যাবে ভাই? m নট c স্কয়ার, m নট c স্কয়ার। অন্যদিকে এই বস্তুটা যদি গতিশীল হওয়া শুরু করে তখন আর ভর চেঞ্জ হয়ে যাবে, তখন আর ভর চেঞ্জ হয়ে যাবে। সো এটারে আমরা বলি হলো সচল শক্তি, সচল শক্তি, সচল শক্তি। ই হয়ে যাবে তখন mc স্কয়ার, mc স্কয়ার, বা আমরা বলতে পারি যে এই যে m ইজ ইকুয়াল টু কত? m নট গামা না, সো বেসিক্যালি m নট গামা c স্কয়ার, m নট গামা c স্কয়ার বলতে পারি। ঠিক আছে, একটা হলো নিশ্চল শক্তি, একটা হলো সচল শক্তি। তাইলে নিশ্চল থেকে সচল, নিশ্চলের সময় মোট শক্তি m নট c স্কয়ার, সচল শক্তি হলো mc স্কয়ার। তাইলে আমার কথা হলো গতিশক্তি কত হবে? সচল শক্তি থেকে নিশ্চল শক্তি বাদ দিলে যে এক্সট্রা এনার্জি, ওইটাই তো গতিশক্তি হবে, তাই না? সো এখানে হয়ে যাবে mc স্কয়ার মাইনাস m নট c স্কয়ার, বা আমরা বলতে পারি m মাইনাস m নট ইন্টু c স্কয়ার, m মাইনাস m নট ইন্টু c স্কয়ার। আর m এর জায়গায় কি লিখতে পারি? m নট গামা লিখতে পারি, বা আমরা বলতে পারি m নট c স্কয়ার গামা মাইনাস 1, m নট c স্কয়ার গামা মাইনাস 1। মনে রাখতে হবে, মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবে, বলে দিলাম, বলে দিচ্ছি, বলে দিলাম। ওকে, গতিশক্তি হলো m মাইনাস m নট c স্কয়ার বা m নট c স্কয়ার গামা মাইনাস 1। নিশ্চল শক্তি m নট c স্কয়ার, সচল শক্তি m c স্কয়ার বা m নট গামা c স্কয়ার, কারণ আমরা জানি m ইজ ইকুয়াল টু m নট গামা। তাই গতিশক্তি কত হয়ে যাবে? m c স্কয়ার মাইনাস m নট c স্কয়ার, হুইচ ইজ m নট c স্কয়ার গামা মাইনাস 1। ওকে, ওকে, এই যে খুবই সিম্পল কোশ্চেন আসবে এবার, গামা মাইনাস 1। সো ঠিক আছে, এটাই রিলেটিভিস্টিক এনার্জি। সো চলো দেখি এখানে কি বলছে। এই যে প্রোটনের গতিশক্তি বলে দিছে, গতিশক্তি মোট শক্তির 75%, সো গতিশক্তি ডিভাইডেড বাই মোট শক্তির কত পার্সেন্ট? 75%, বা আমরা বলতে পারি 3/4। সো এখান থেকে আমি বলতে পারবো যে m নট c স্কয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই m নট c স্কয়ার গামা ইজ ইকুয়াল টু 3/4, ইজ ইকুয়াল টু কত? 3/4। সো m নট c স্কয়ার কাটা 1 মাইনাস 1 বাই গামা ইজ ইকুয়াল টু 3/4। 1 মাইনাস 1 বাই 1 মাইনাস গামা কত? 3/4 হয়ে গেছে, 3/4 হয়ে গেছে। সো 1 বাই গামার ভ্যালু কত হয়ে গেছে? 1/4 হয়ে গেছে। সো এখন কত হলো? 1 বাই গামা মানে কত? √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, তাই না? কারণ আমরা জানি যে ভাইয়া গামার ভ্যালু কত? গামার ভ্যালু হলো 1 বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, 1 বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, তাই না? তাই তো। সো হ্যাঁ, হয়ে যাবে, হয়ে যাবে। সো দেখো গামার ভ্যালু যেহেতু 1 বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার, তাহলে গামার 1 বাই গামার ভ্যালু কত? এটা হবে √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। এতটুকু তো বুঝতে পারছো। সো উভয় পক্ষকে বর্গ করে দেই, আইসা পড়বে 1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইজ ইকুয়াল টু 1 বাই 16, ওই পাশে আনলে হয়ে যাবে 15 বাই 16, v স্কয়ার বাই c স্কয়ার ভ্যালু হয়ে যাবে 15 বাই 16। তাহলে এখান থেকে v এর ভ্যালু হয়ে যাবে √15 ডিভাইডেড বাই 4 ইনটু c, √15 ডিভাইডেড বাই 4 ইনটু c। শর্টকাট মেরে দিব, হবে না, ফর্মুলা দেখা কোশ্চেন আসছে, দেখছো? ফর্মুলা বেসড কোশ্চেন আসছে। এবং এইটা আমি 24 ব্যাচের সময় এরকম কোশ্চেন আমি কিন্তু আমাদের শর্টকাট ক্লাসে করাই দিয়েছিলাম, শর্টকাট থেকে কমন আসছে। শর্টকাটও না ভাই, হ্যাঁ, ফর্মুলা ক্লাস। ওকে,
এম নট স্থির ভর বিশিষ্ট কোনো কণার গতিশীল ভর বলে দিছে এম। ওকে, ভালো কথা। বলছে কণাটির গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ। কি বলছে? গতিশক্তি। গতিশক্তি স্থির অবস্থার শক্তির 3 গুণ। আচ্ছা, গতিশক্তি হলো স্থির অবস্থার শক্তির বেসিক্যালি ই নটের 3 গুণ। তো বলছে এম এবং এম নটের সম্পর্ক কত। তাহলে আমরা জানি গতি শক্তি হলো এম নট সি স্কোয়ার গামা মাইনাস 1, বা আমরা এত কাহিনী কেন করব, আমরা জানি যে ইকো ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, বা আমরা বলতে পারি এম মাইনাস এম নট সি স্কোয়ার। সবগুলি ফর্মুলাই মনে রাখা লাগবে, এম মাইনাস এম নট সি স্কোয়ার। আর অন্যদিকে এটা কত? এম নট সি স্কোয়ার, সাথে আছে 3। সো সি স্কোয়ার কাইটা দিবা, এম মাইনাস এম নট ইজ ইকুয়াল টু 3 এম নট। এখান থেকে বলতে পারবা এম ইজ ইকুয়াল টু 4 এম নট। এম ইজ ইকুয়াল টু কত? 4 এম নট। মাথায় রাখতে পারবা গতিশক্তি নিশ্চল শক্তির 3 গুণ বলে দিছে। এম মাইনাস এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, সি স্কোয়ার কাইটা দিলাম। সো এম মাইনাস এম নট হলো 3 এম নট, সো এম ইজ ইকুয়াল টু 4 এম নট। বুঝতে পারছো? বুঝতে পারছো? এরপরে কোশ্চেনে চলে যাই। এনে বলছে একটি ইলেকট্রন 0.8 বেগে ধাবমান হলে তার গতিশক্তি হয় হলো এক্স এম নট সি স্কোয়ার, এক্স এম নট সি স্কোয়ার। সো তোমারে বলছে যেখানে নিশ্চল ভর হলো নিশ্চল ভর হলো আচ্ছা নিশ্চল ভর হলো আচ্ছা এম নট হলো নিশ্চল ভর, আর সি হলো আলোর বেগ, এক্স এর মান কত। সো আমরা জানি গতিশক্তি হয়ে যাবে আমাদের কত? এম নট সি স্কোয়ার গামা মাইনাস 1। সো গামার ভ্যালু কত হবে? 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। সো ভি স্কোয়ারের ভ্যালু, ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের ভ্যালু কত? 0.8। এই যে ভি বাই সি এর ভ্যালু কত? 0.8। সো এখান থেকে আমি পেয়ে গেছি 0.6। সো এটা হয়ে যাবে 0.6, which is 6/10, 10/6, সরি হ্যাঁ 6/10, 3/5, উল্টায় ফেললে 5/3। ঠিক আছে। সো ইকে হয়ে যাবে হলো আমাদের এম নট সি স্কোয়ার 5/3 মাইনাস 1, which is 2/3। সো 2/3 এম নট সি স্কোয়ার। এক্স এর ভ্যালু কত? 2/3। সিম্পল কোশ্চেন কিনা বলো? সিম্পল কোশ্চেন কিনা বলো? আশা করি বুঝতে পারছো। পরে কোশ্চেনে চলে যাই আমরা। প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। ঠিক আছে। সো দেখি ভাই রেকর্ড হইতেছে কিনা। হইতেছে। হ্যালো হ্যালো, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। সো প্ল্যাঙ্ক কি বলছিলেন যে শক্তি বা আলো, আলো হইলো কি শক্তির প্যাকেট হিসেবে যায়। শক্তির কি হিসেবে যায়? প্যাকেট হিসেবে যায়। এবং প্রত্যেকটা প্যাকেটের শক্তি, শক্তি কিসের সমানুপাতিক? শক্তি এর কম্পাঙ্কের সমানুপাতিক। শক্তি কিসের সমানুপাতিক? কম্পাঙ্কের সমানুপাতিক। সো ই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এইচ এফ, যেখানে এইচটা আমরা বলি হলো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাই না? এবং এই প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মান জানো তুমি 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, তাই না? আচ্ছা আচ্ছা, এছাড়াও আমরা এটাও জানি যে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সি ইজ ইকুয়াল টু কত? এফ ল্যামডা। তাহলে এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, সো এইচ সি বাই ল্যামডা। শক্তি কত লিখতে পারি? এইচ সি বাই ল্যামডাও লিখতে পারি। ঠিক আছে। এটা হলো একটা ফোটনের শক্তি। একটা ফোটনের শক্তিকে এক কোয়ান্টা বলি আমরা। একটা ফোটনের শক্তিকে কি বলি? একটা ফোটন এক কোয়ান্টা। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। ঠিক আছে। আর আমরা জানি যে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এফ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এতটুক তো জানো ভাই? এতটুক জানো না? জানি। ওকে, বুঝতে পারছি, বুঝতে পারছি। নেক্সট নেক্সট এই যে প্ল্যাঙ্কের ধ্রুবকের মাত্রা কত? ভাই প্ল্যাঙ্কের ধ্রুবকটা কি ছিল? প্ল্যাঙ্কের ধ্রুবকের একক ছিল হলো জুল সেকেন্ড, তাই তো? জুলের মাত্রা কি? এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হলো জুলের মাত্রা, এটা আমরা জানি। ইন্টু সেকেন্ডের মাত্রা কত? টাইম। সো বেসিক্যালি এম এল স্কোয়ার টি ইনভার্স 1, এম এল স্কোয়ার টি ইনভার্স 1। ঠিক আছে, ঠিক আছে, জুল সেকেন্ড। ইজি না? ইজি। এরপর তোমারে বলছে যে একটা ফোটনের শক্তি 13.26 মেগা ইলেকট্রন ভোল্ট হলে এর কম্পাঙ্ক কত? সো আমরা জানি যে ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এইচ এফ, তাহলে এখান থেকে ফ্রিকোয়েন্সি হয়ে যাবে হলো ই বাই এইচ, তাই না? ই বাই এইচ। সো এনার্জি কত? 13.26 মেগা ইলেকট্রন ভোল্ট। তো আমরা জানি যে 1 ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু কত? 1.6 × 10⁻19 জুল। সো এখান থেকে হয়ে যাবে 13.26 ইন্টু 10⁻19 ইন্টু 1.6 10⁻19 জুল। তবে এর সাথে কত গুণ হবে? এর সাথে আমাদের মেগা, মেগা দ্বারা কি বোঝাইতেছে? 10⁻6 বোঝাইতেছে। সো 10⁻6 একটা গুণ করা লাগবে। সো এই গেল মেগা ইলেকট্রন ভোল্ট থেকে আমি জুলে কনভার্ট করে ফেললাম। মেগা ইলেকট্রন ভোল্ট থেকে কিসে কনভার্ট করে ফেললাম? জুলে। আর এখানে 6.626 10⁻34, 10⁻34। আচ্ছা, এখানে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর দিয়ে করার কোশ্চেন, বাট আমরা দেখি মিলাইতে পারি কিনা।
সো 19, 34 আর 10⁻6। তাহলে আমি এখানে কি লিখতে পারি বলো তো, 10⁻34, এই যে -2 উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, +6 - 19 কত আসে ভাই? 40 থেকে 19 গেলে থাকে হলো 21, 21। সো 13.26 ইন্টু 1.6 ডিভাইডেড বাই 6.626 ইজ ইন্টু 10⁻21। সো 10⁻21 এর সাথে মিল আছে কোনগুলি? এই দুইটা বা তিনটার মিল আছে। সেটা পসিবল না এটা ক্যালকুলেটর ছাড়া করা, সেটা ক্যালকুলেটর লাগবে। আগে ক্যালকুলেটর ছিল 2015-16 দিকে প্ল্যাঙ্কে। আচ্ছা, ডি ব্রগলির অনুগল্প। ডি ব্রগলি কি বলছিলেন যে আসলে আমাদের প্রত্যেকটা বস্তুরই কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম আছে, ঠিক আছে? প্রত্যেকটা বস্তুর কি আছে? কণা ধর্ম, তরঙ্গ ধর্ম আছে। সো এই কারণে এই যে কণা ধর্ম কি আমাদের বলতো? ভরবেগ। কণা ধর্ম কি? ভরবেগ। কণা ধর্ম হলো ভরবেগ এবং কিসের ব্যস্তানুপাতিক? আমাদের কণা ধর্ম হলো তরঙ্গ ধর্মের ব্যস্তানুপাতিক। তরঙ্গ ধর্মের ব্যস্তানুপাতিক। সো বেসিক্যালি ভরবেগ হলো তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, এভাবে বলতে পারো যে ভরবেগ কিসের ব্যস্তানুপাতিক? তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। সো এখানে সমানুপাতিক ধ্রুবক যেটা আছে ওটা লিখে দিবা h/λ। সো এখানে আমাদের সমানুপাতিক ধ্রুবক কি হবে? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। সমানুপাতিক ধ্রুবক কি হবে ভাই? প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মান জানো তুমি, আর ল্যামডা তো জানোই। সো ল্যামডা ইজ ইকুয়াল টু h/p। ঠিক আছে? আবার অনেক জায়গায় লেখে h/mv লেখে, h/mv লেখে। আবার আমরা জানি যে গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু p²/2m, p²/2m। সো এখান থেকে তুমি লিখতে পারো p ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 2m ইকে। সেখান থেকে আমি লিখতে পারবো h ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2m ইকে। মাথায় রাখতে পারবা? সিম্পল না? সিম্পল। নেক্সট, এবার তোমাকে বলছে একটি ফোটনের কম্পাঙ্ক f হলে এর ভরবেগ কত? সো ভরবেগ কত হবে? p ইজ ইকুয়াল টু h/λ, h/λ হবে। সো এখানে অপশনে h/λ আছে? নাই। তাহলে আমরা জানি c ইজ ইকুয়াল টু f ল্যামডা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কত হবে? ল্যামডা ইজ ইকুয়াল টু c/f, c/f, বা আমরা বলতে পারি 1/λ ইজ ইকুয়াল টু f/c। সো এখানে আমি h ইন্টু 1/λ লিখতে পারি, 1/λ মানে কত? f/c। সো hf/c হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? ঠিক আছে, সিম্পল না? সিম্পল। নেক্সট কোয়েশ্চেন বলছে একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা হলে এর গতিশক্তি কত? সো তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে ভরবেগ কত হবে? h/λ। ভরবেগ কত হয়ে যাবে? h/λ। আর গতিশক্তি কত আমরা জানি? p²/2m, p²/2m। সো p এর ভ্যালু কত? h/λ স্কোয়ার ডিভাইডেড বাই কত? 2m। সো এটা হয়ে যাবে h²/2m ল্যামডা স্কোয়ার। এটা ফার্স্টে আসছিল। ঠিক আছে? p ইজ ইকুয়াল টু h/λ। তাহলে গতিশক্তি কত? p²/2m। সো h/λ²/2m, h²/2m ল্যামডা স্কোয়ার। ভরযুক্ত কণার ক্ষেত্রে শক্তি এবং ভরবেগের একটা রিলেশন আছে। ঠিক আছে? এই স্পেশাল রিলেশনটা অনেকে মনে রাখতে পারে না, বাট এখান থেকে কোশ্চেন আসে কিন্তু। সো মনে রাখতে হবে যে E² ইজ ইকুয়াল টু p²c² প্লাস m0c², এটার উপরে আবার একটা স্কোয়ার। ঠিক আছে ভাই? এটা মনে থাকে না ভাই, এটা মনে থাকে না। সো সিআইডির একটা মিম আছে না, সবাই একটা মিম বানায় যে এ এ পাকার, এ পাকার। পাকার কি বলো তো? যে বলতে পারবে তাকেও আরেকটা পুরস্কার। এইবারের পুরস্কারটা একটু কম হবে, 200 টাকা হবে এবারের পুরস্কার। সো অবশ্যই আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিতে হবে, মেসেঞ্জার অথবা ইয়াতে। ঠিক আছে? E² ইজ ইকুয়াল টু p²c² প্লাস m0c²। না না, এটা 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 আই টেক দ্যাট ব্যাক। এটার জন্য কোনো কিছু বলা লাগবে না ভাই। এটা কেমনে সিআইডি তে মনে রাখে? এ পাকার। ঠিক আছে? মাথায় রাখতে পারবা E² ইজ ইকুয়াল টু p²c² প্লাস m0c²। আচ্ছা, জিনিসটা আসলে কি? এই যে E² ইজ ইকুয়াল টু আমি বলতে পারি pc² প্লাস m0c² এর উপর স্কোয়ার। সো এখানে আমি একটা জিনিস লিখতে পারি এখানে। দেখো ভাই, দেখো এই যে এনার্জিটা, একটা গতিশীল বস্তুর জন্য এনার্জি কি হয় জানো? একটা গতিশীল বস্তুর জন্য এনার্জিটা হয়ে যায় হলো, দেখতেই পারতেছো এখানে একটা পিথাগোরিয়ান রিলেশন দেখা যেতেছে। ইয়েস, ভূমি হবে হলো পিসি এবং অতিভুজ হবে হলো আমাদের নিশ্চল শক্তি E0²। তাহলে আমাদের কি অতিভুজ হয়ে যাবে হলো আমাদের ই। অতিভুজ কি হয়ে যাবে? আমাদের ই হয়ে যাবে। মাথায় রাখতে পারবা? আচ্ছা, এছাড়াও এখান থেকে কিন্তু আমরা আলোর শক্তিও পেয়ে যেতে পারি। আলোর শক্তি কত বলো তো? আলোর আলোর ভরবেগ, আলোর ভরবেগ p ইজ ইকুয়াল টু আমরা জানি h/λ, তাই না? আবার শক্তি কত জানি? hc/λ, hc/λ।
সো আমি লিখতে পারি এইচ বাই ল্যামডা ইন্টু সি, বা আমরা বলতে পারি পিসি। ঠিক আছে, আলোর শক্তি বা ভরহীন কণার শক্তি। এটা কিসের শক্তি ভাই? ভরহীন কণার শক্তি হলো পিসি। ভরহীন কণার শক্তি হলো পিসি। ঠিক আছে, ভরহীন কণার শক্তি কি? পিসি। সো বেসিক্যালি এখানে কি হইতেছে, কোনো একটা বস্তুর যদি ভর থাকে তখন এর শক্তিটা কি হয়ে যায়, এই শক্তির একটা পার্ট থাকে হলো ভরহীন, ভরহীন কণার শক্তি, আর আরেকটা পার্ট থাকে হলো আমাদের এর নিশ্চল শক্তি। সো এদের দুইজনের বর্গের সমষ্টি কি হয়ে যাবে আমাদের, আমাদের এনার্জি হয়ে যাবে। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। সো চলো কোশ্চেন সলভ করে ফেলি। বলছে যদি প্রোটনের গতিশক্তি এম নট সি স্কোয়ারের সমান হয় তবে ইহার ভরবেগের মান কত? সো ভরবেগ কেমনে বের করতে পারবো? এই যে প্রোটন, প্রোটনের কি ভর আছে না ভাই? সো ভর আছে অবশ্যই, তাহলে আমি কি লিখতে পারি যে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ারের উপর স্কোয়ার। এম নট সি স্কোয়ারের উপর কি? স্কোয়ার। সো গতিশক্তি বলে দিছে, এটাই তো গতিশক্তি বা শক্তি বলতে পারো। সো গতি, হ্যাঁ এটা গতিশক্তি, হায় হায়, হ্যাঁ গতিশক্তি। সো এখানে এম নট সি স্কোয়ার, এখানে একটা আছে স্কোয়ার। আরে না, এটা গতিশক্তি না, পাগল হয়ে গেছে ভাই, এটা হলো মোট শক্তি, এটা হলো আমাদের মোট শক্তি। ঠিক আছে, আর এই যে এম নট সি স্কোয়ার, এটা কি নিশ্চল শক্তি না? নিশ্চল শক্তি না? আচ্ছা, সো এখানে আমি লিখতে পারি ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস, এটা হলো নিশ্চল শক্তি স্কোয়ার। আচ্ছা না, দাঁড়াও দাঁড়াও, সিম্পল ভাবে করি, সিম্পল ভাবে করি। গতিশক্তি বলে দিছে ই কে প্লাস ই নট, এটাই হলো আমাদের মোট শক্তি, তাই না? সো ই ইজ ইকুয়াল টু কত হবে? ই কে হলো এম নট সি স্কোয়ার, আবার ই নটও আমরা জানি যে নিশ্চল শক্তি, এটাও আমাদের আসলে এম নট সি স্কোয়ার, তাই তো? সো এখান থেকে কিন্তু টু এম নট সি স্কোয়ার, এটা আসে কত? টু এম নট সি স্কোয়ার, এটার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? পিসি হোল স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর, বা এখানে কত হয়? চার, চারে এক, চার থেকে এক গেলে থাকে তিন, থ্রি এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু পি স্কোয়ার পিসি হোল স্কোয়ার। সো এবার উভয় পক্ষকে রুট করে দিই। পিসি এর মান কত হয়? রুট থ্রি এম নট সি স্কোয়ার। তো এখান থেকে একটা সি কাটা চলে গেল, পি এর ভ্যালু হয়ে যাবে, দেখছো কত ভালো কোশ্চেন, রুট থ্রি এম নট সি, রুট থ্রি এম নট সি। এই ইটা হলো মোট শক্তি। ঠিক আছে, তাহলে মোট শক্তি ইজ ইকুয়াল টু কত? গতিশক্তি প্লাস বিভব শক্তি, নিশ্চল শক্তি। সো নিশ্চল শক্তি কত? এম নট সি স্কোয়ার, আর সরি গতিশক্তি এম নট সি স্কোয়ার দেওয়া, আর নিশ্চল শক্তি আমরা জানি এম নট সি স্কোয়ার। সো দুইটা যোগ করে আসে কত? টু এম নট সি স্কোয়ার। মোট শক্তি কত? টু এম নট সি স্কোয়ার। সো এখানে বসাই দিলাম, বসাই দিয়ে আমি জাস্ট ক্যালকুলেশন করে আমি ভরবেগের মানটা বের করে ফেলতে পারছি। ভরবেগের মানটা কি করতে পারছি? বের করে ফেলতে পারছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখছো ভাই, আয় হায় ভাই, কৃষি গুচ্ছতে এই ম্যাথ আসে, একদম ধরছে ভাই তোমাদের, ভাগ্য খারাপ। আচ্ছা, ডিউতে কি বলছে দেখো, একটি কণার মোট আপেক্ষিক শক্তি, হচ্ছে মোট আপেক্ষিক শক্তি বলে দিছে, টোটাল এনার্জি বলে দিছে, এর আপেক্ষিক ভরবেগও বলে দিছে, পিও বলে দিছে। আচ্ছা ভালো কথা। সো বলছে যে জুল পার আলোর বেগের স্কোয়ার এককে কণাটির স্থির বা নিশ্চল ভরের মান নির্ণয় করো। সো আবারও ওই যে এ এ এ পাকার এম নট সি স্কোয়ারের উপর স্কোয়ার, তাই তো? সো চলো করে ফেলি। এখানে ই এর ভ্যালু 10, 10 স্কোয়ার, আর এখানে এটার ভ্যালু কত? 8 জুল পার আলোর বেগ ইন্টু আলোর বেগ, সো বেসিক্যালি 8c স্কোয়ার হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, সো দেখছো এখানে কিন্তু ঝামেলা আছে। এখানে কি হবে? এখানে একক কি কত হবে? 8 জুল পার আলোর বেগ ইন্টু আলোর বেগ স্কোয়ার। ঠিক আছে, সো এখানে কত? এটার এই যে এনার্জির একক কত? এনার্জির এককও কিন্তু জুলে আছে। সো এটা কত হয়ে যাবে তোমার? 10 জুল স্কোয়ার। সো এটা কাটা থাকবে জুল, 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার জুল কত হয়ে যাবে? 6 স্কোয়ার জুল হয়ে যাবে, 6 স্কোয়ার জুল স্কোয়ার হবে বেসিক্যালি, হোয়াটএভার, জুল স্কোয়ার হয়ে যাবে। আমি আর একক লিখবো না এখানে আর। দেখো পি ইন্টু সি যখন করবো, এখানে 8 কিন্তু কি? জুল পার আলোর বেগ, জুল পার আলোর বেগ, জুল পার কুলম না কিন্তু, জুল পার আলোর বেগ। সো আলোর বেগ কিন্তু কাটাকাটি হওয়া লাগবে। সেখানে কত আসে বলো তো? 6 স্কোয়ার, জুলের উপর স্কোয়ার আসলে কি আসে? জুল স্কোয়ার ইজ ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। উভয় পক্ষকে বর্গমূল করে 6 জুল, 6 জুল ইজ ইকুয়াল টু 6 জুল ইজ ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। 6 জুল ইজ ইকুয়াল টু কত? এম নট সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি সুন্দর মতো বলতে পারবো যে এম নটের ভ্যালু কত? 6 জুল ডিভাইডেড বাই আলোর বেগ, এই যে
জুল পার আলোর বেগ এককে নির্ণয় করতে বলছে। না সরি, জুল পার আলোর বেগ স্কোয়ার হবে না, কি করছি, ই স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট সি স্কোয়ার, 8 10 স্কোয়ার জুল আছে এখানে, আর পি কি ভরবেগ দিয়ে রাখছে জুল পার আলোর বেগ, সো জুল পার আলোর বেগ ইন্টু সি, এই যে পিসি করলাম, সিসি কাটা হয়ে গেল 8 জুল, সো 100 জুল স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার জুল স্কোয়ার কত আসে 6 স্কোয়ার বা 36 জুল স্কোয়ার, রুট করে দিলাম 6 জুল হয়ে গেল, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 হয়ে গেল এম নট সি স্কোয়ার, সো এখান থেকে আমি সি স্কোয়ারটা ওই পাশে নিয়ে নিলে জুল পার শক্তির আলোর বেগের স্কোয়ার। ওকে, সো এক্স রে জিনিসটা কি আসলে, ঠিক আছে, একদম সিম্পল ভাষায় যদি বলি, যে আমরা কি করি এক্স রে ক্ষেত্রে, এক্স রে তৈরি করার জন্য আমরা একটা উচ্চ বিভব সম্পন্ন ভোল্টেজ সোর্স নেই, ঠিক আছে, উচ্চ বিভব সম্পন্ন একটা সোর্স নেই, সো ওই সোর্সে মাইনাস থাকে একটা, প্লাস থাকে একটা প্রান্ত, সো এই যে নেগেটিভ প্রান্ত থেকে কি হয়, আমি যদি ভোল্টেজ অনেক বেশি বাড়াই দেই, তখন কি হয়, এই যে নেগেটিভ প্রান্ত এটারে আমরা বলি ক্যাথোড, আর পজিটিভ প্রান্তরে আমরা কি বলি অ্যানোড, ঠিক আছে, নেগেটিভ প্রান্তকে আমরা কি বলি ক্যাথোড, পজিটিভ প্রান্তকে আমরা বলি অ্যানোড, সো এই ভোল্টেজটা যদি আমরা অনেক বেশি বাড়ায় দেই তখন কি হবে জানো, এই যে ক্যাথোড থেকে অনেকগুলো ইলেকট্রন, এই যে মাইনাসগুলি কি ঠেলবে এরে, সো অনেকগুলো ইলেকট্রন কি হবে অ্যানোডের দিকে ধাবিত হবে, অ্যানোডের দিকে ধাবিত হবে, এই ইলেকট্রনগুলিকে আমরা বলি হলো ক্যাথোড রশ্মি, এই ইলেকট্রনগুলিকে আমরা কি বলি ক্যাথোড রে, এই ইলেকট্রনগুলিকে আমরা বলি ক্যাথোড রে, সো ক্যাথোড রে বেসিক্যালি কি ইলেকট্রনের গুচ্ছ, এই ইলেকট্রনগুলি কি করে এই অ্যানোডে গিয়া অনেক শক্তি নিয়ে আঘাত করে, অনেক শক্তিতে আঘাত করে, এবং এই যে আঘাত করার কারণে একটা আলো বের হয়, একটা কি বের হয় ভাই, রে বের হয়, এই যে রে বের হয় এটার আমরা বলি হলো এক্স রে, ঠিক আছে, এই যে ক্যাথোড রশ্মি অ্যানোডে আঘাত করার পর যে জিনিসটা বের হয় সেটারে আমরা বলি হলো এক্স রে, বুঝতে পারছো বিষয়টা, সো ক্যাথোডে আমি কি করি অনেক উচ্চ বিভব, অনেক শক্তি দেই, সো এর কারণে কি হয় ইলেকট্রন শক্তি পায়, শক্তি পায় না, ইলেকট্রনের শক্তি কত হবে বলো তো, W ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, আরে ভাই বিভব কি ছিল W বাই কি ছিল না, W বাই কিউ ছিল না, সো W ইজ ইকুয়াল টু কত কিউ ভি, সো W ইজ ইকুয়াল টু কিউ ভি, এটা হলো আমাদের ইলেকট্রনের শক্তি, এই যে প্রচুর পরিমাণে বিভব দিছি, বিভবের কারণে ইলেকট্রনগুলি কি হইতাছে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে রওনা দেওয়ার পরে এবার কি হলো, ওই এই যে অ্যানোডের সাথে ধাক্কা খাইছে, অ্যানোডের ধাতব পাদের সাথে ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার ফলে কি হবে আলো বের হয়ে যাবে, এক্ষেত্রে সবচেয়ে বেস্ট কেস কি হইতে পারে, যে আসলে এই যে ধাক্কা খাওয়ায় কোনো শক্তি কি হয় নাই, অপচয় হয় নাই, বেস্ট কেসের ক্ষেত্রে কি হইতে পারে, ধাক্কা খাওয়ায় কোনো শক্তি অপচয় হয় নাই, সমগ্র শক্তি কিসে কনভার্ট হয়ে গেছে, E ইজ ইকুয়াল টু এইচএফ এ কনভার্ট হয়ে গেছে, আলোক শক্তিতে রূপান্তর হয়ে গেছে, সো এমন হইতে পারতো না যে এই যে শক্তির কিছু পরিমাণ ওয়েস্ট হয়ে গেল আর কিছু পরিমাণ কি আলোক শক্তিতে আলোর কাছে চলে গেল, আলো হিসেবে গেল, এখন সবচেয়ে বেস্ট কেস কি, ওয়েস্ট হলো জিরো, তাই না, ওয়েস্ট জিরো বা মিনিমাম ওয়েস্ট যদি মিনিমাম হয়, শক্তি নষ্ট যদি মিনিমাম হয়, তাহলে এখানে এনার্জিটা কি হবে ম্যাক্সিমাম হবে না, মানে ম্যাক্সিমাম এনার্জি কখন হবে, যখন আমার কোনো শক্তি ওয়েস্ট হবে না, সমগ্র শক্তি কিসে চলে গেছে, আমাদের আলোক শক্তি হিসাবে চলে গেছে, সো এক্ষেত্রে বেস্ট কেস সিনারিওতে আমাদের কি হয় এনার্জিটা ম্যাক্সিমাম হয়, এই এনার্জিটা কি হয় ম্যাক্সিমাম হয়, সো এনার্জি যদি ম্যাক্সিমাম হয় কম্পাঙ্ক ম্যাক্সিমাম হবে, আলোর কম্পাঙ্ক HF max, সো আমরা বলতে পারি EV ইজ ইকুয়াল টু HF max, এ ভাই আপনি ই কেন লিখলেন ভাই, ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রনের চার্জ আমরা ই দ্বারা প্রকাশ করি না, সেখানে আমি QV রে আমি লিখতে পারি EV লিখলাম, তাহলে আমাদের এই যে HF max ইজ ইকুয়াল টু EV, HF max ইজ ইকুয়াল টু EV, ভালো কথা, আচ্ছা আমরা জানি যে V ইজ ইকুয়াল টু F ল্যামডা, বা আমরা জানি C ইজ ইকুয়াল টু F ল্যামডা, তাহলে F ইজ ইকুয়াল টু C বাই ল্যামডা, কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে মিনিমাম হবে, hc বাই ল্যামডা মিন, সো বুঝতে পারছো এখানে কেন সবসময় মিনিমাম লেখা থাকে, কারণ এনার্জি
কোনোটা নষ্ট হয় নাই, সমগ্র এনার্জি চলে গেছে। বেসিক্যালি ম্যাক্সিমাম কতটুকু এনার্জি নিতে পারবে, ইলেকট্রনের সমান পরিমাণ শক্তি আলো হিসাবে বের হয়ে যেতে পারবে। সো এইচসি বাই এইচএফ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইভি হবে, পরে এইচসি বাই ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু ইভি হবে, বা আমরা বলতে পারি ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু এইচসি বাই ইভি। এটা মাথায় রাখাই লাগবে, ল্যামডা মিনিমাম ইজ ইকুয়াল টু এইচসি বাই ইভি। বা এভাবে মনে রাখতে পারো, এভাবে মনে রাখতে পারো যে এইচএফ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইভি, তোমার ইচ্ছা, মাথায় রাখতে পারবা, ইজি। আচ্ছা, এবার তোমাকে বলছে ক্যাথোড রশ্মি প্রকৃতপক্ষে কোন কণার সমষ্টি, ইলেকট্রনের সমষ্টি। অনেকে কি করবে, আলোর সমষ্টি, রশ্মি দেখছে বলবে ফোটন, অনেকে কিন্তু ফোটন লিখতে চাবে, ফোটন কিন্তু হবে না, ঠিক আছে। ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের সমষ্টি, ইলেকট্রন গিয়া কি করে, আঘাত করে, আঘাত করে ইয়া বের হয়ে যায়, এক্স রে বের হয়। আচ্ছা, এতক্ষণ আমরা একটা জিনিস খেয়াল করলাম, এতক্ষণ আমরা কি করলাম, ধাতুর উপর ইলেকট্রন আঘাত করে রশ্মি বের করলাম। এইবার আমরা কি করব জানো, রশ্মি আঘাত করে ইলেকট্রন বের করব। সো এই যে এটা একটা ধাতব পৃষ্ঠ, ধাতব পৃষ্ঠ, ঠিক আছে, ধাতব পৃষ্ঠ আছে। সো এই পৃষ্ঠের মধ্যে আমি কি করলাম, একটা নির্দিষ্ট শক্তির আলো, একটা নির্দিষ্ট এনার্জির আলো দিলাম, ঠিক আছে, আলো দিলাম, আলো দিলাম বা ফোটন দিলাম। এই ফোটনটা কি করবে, এইখানের এই ধাতব পৃষ্ঠে থাকা ইলেকট্রনের সাথে আঘাত খাবে। কি খাবে, ইলেকট্রনের সাথে আঘাত খাবে। ইলেকট্রনের সাথে আঘাত খেলে কি হবে, ইলেকট্রনটা এই যে বন্ডে ছিল, সো বন্ড থেকে বের হয়ে যাবে, বন্ড থেকে বের হয়ে ওর গতিশক্তি হয়ে যাবে ইকে, ইকে গতিশক্তি নিয়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে, ঠিক আছে। এক্ষেত্রেও আমরা বলতে পারি যে বেস্ট কেস কি, বেস্ট কেস সিনারিও কি, কোনো এনার্জি নষ্ট হয় নাই, কোনো এনার্জি কি হয় নাই, নষ্ট হয় নাই। সো কোনো এনার্জি যদি নষ্ট না হয় তাহলে বেস্ট কেস, বেস্ট কেসের ক্ষেত্রে কি হইতেছে আসলে, বেস্ট কেসের ক্ষেত্রে যে জিনিসটা হইতেছে সেটা হলো যে ইকে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাই। এই ফাইটা কি, এই ফাইটা আমরা বলি কার্যাপেক্ষক, এই ফাইটা আমরা কি বলি, কার্যাপেক্ষক। বেসিক্যালি ওই তো বন্ডের মধ্যে ছিল না, বন্ধনে আবদ্ধ ছিল, সো এই ধাতব বন্ধন থেকে বের হয়ে আসার জন্য যে শক্তি লাগে সেটার আমরা বলি হলো কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক। সো কার্যাপেক্ষকের থেকে কম এনার্জি দিলে কিন্তু ইলেকট্রন বের হবে না, কার্যাপেক্ষক থেকে কম এনার্জি দিলে কি হবে না, ইলেকট্রন বের হবে না, ঠিক আছে। ই মাইনাস ইকে ম্যাক্স ইজ ইকুয়াল টু ই মাইনাস ফাই। তাহলে আমরা এখানে বলতে পারি যে ইকে ম্যাক্স, ম্যাক্স কেন বলতেছেন, কারণ ওই যে একটা শক্তিও নষ্ট হয় নাই। সো ইজ ইকুয়াল টু এইচ এফ মাইনাস ফাই, ইজ ইকুয়াল টু কত, এইচ এফ মাইনাস ফাই বলতে পারি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কাকে বলে, মিনিমাম, মিনিমাম যে, মিনিমাম যে কম্পাঙ্কের আলো দিলে, আলো দিলে ইলেকট্রন বের হতে পারে, হতে পারে, সব সময় কিন্তু বের হয় না, সব সময় কিন্তু বের হয় না, কারণ এনার্জি নষ্ট হইতে পারে। সবচেয়ে বেস্ট কেস হলো যে এনার্জি কোনো নষ্ট হয় নাই। সো এনার্জি নষ্ট হইলে এমনও হইতে পারে যে ইলেকট্রন বাইরে হয় নাই, কিছুই হয় নাই, এমনও হইতে পারে যদি এনার্জি নষ্ট হয়ে যায়। সো মিনিমাম যে ফ্রিকোয়েন্সির আলো দিলে ইলেকট্রন বের হতে পারে সেটাকে আমরা বলি হলো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। সো আমরা জানি যে ইকে ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ এফ মাইনাস ফাই, ফাইর আমরা বলি কার্যাপেক্ষক, অনেকে ডাব্লিউ নটও লেখে, সমস্যা নেই। সো আমার কথা হলো এফ ইজ ইকুয়াল টু এফ নট, মানে মিনিমাম একটা এনার্জি দিলে কোনো মতে যদি বাইর হয় তখন আমার গতিশক্তি কত হবে, তখন আমাদের গতিশক্তি হয়ে যাবে জিরো, তাই না। কোনো মতে ইলেকট্রন বাইর হলে আমাদের গতিশক্তি কি হবে, জিরো, এবং আমরা তখন লিখতে পারবো জিরো ইজ ইকুয়াল টু এইচ এফ নট মাইনাস ফাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট, মাথায় রাখতে পারবা। কার্যাপেক্ষক ইজ ইকুয়াল টু এইচ এফ নট, এই এফ নটটা আমরা কি বলি, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা বা কি, সূচন কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক, ওকে, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এইচ এফ নট যদি হয়ে থাকে তাহলে আমি এফ নটের জায়গায় লিখতে পারি সি, এইচ সি বাই ল্যামডা নট লিখতে পারি, এটাও লিখতে পারি, ঠিক আছে। এই ল্যামডা নটটাও আমরা বলি সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সর্বোচ্চ, এই যে এফ নটের উল্টা ল্যামডা নট না, সো সর্বোচ্চ যেই তরঙ্গ দৈর্ঘ্যের আলো পর্যন্ত, মানে সে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলে ইলেকট্রন বের হতে পারে, ঠিক আছে। আচ্ছা, মনে রাখতে পারবা ফর্মুলাগুলি, মনে রাখতে হবে কিন্তু। সো এইখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে কে ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ এফ মাইনাস ইকে ম্যাক্স, বা কে ম্যাক্সও বলতে পারো, ইকে ম্যাক্সও বলতে পারো, তোমার ইচ্ছা। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ এফ মাইনাস ফাই, এইচ এফ মাইনাস কি ফাই। সো এখন আমি এটা গ্রাফ আঁকতে চাই, আমি কি করতে চাই ভাই, গ্রাফ আঁকতে চাই। সো এটা হলো আমার ওয়াই অক্ষ, ওয়াই হলো আমাদের কে ম্যাক্স, আর ফ্রিকোয়েন্সি হলো আমাদের
ইয়া সো y is equal to mx minus c, y is equal to কি ভাই mx minus c, সো y is equal to mx minus c এর গ্রাফ অ্যাকচুয়ালি কি বোঝাইতেছে যে এই যে ফাই মাইনাস ফাই এটা হলো আমাদের y ছেদক, এটা কি আমাদের y ছেদক, এই যে y অক্ষকে ছেদ করে এই ফাই বিন্দুতে বা মাইনাস ফাই বিন্দুতে y অক্ষকে ছেদ করে, ঠিক আছে। আর এটা কি সরল রেখা, সো এইভাবে বের হয়ে যাবে, এভাবে বের হয়ে যাবে। ভাই আপনি এখানে কেন দেখান নাই, ভাই গতিশক্তি নেগেটিভ হতে পারে, এই কারণে গ্রাফটা শুরুই হবে এখান থেকে। এবং দেখো ফ্রিকোয়েন্সি যেহেতু মানে কম্পাঙ্ক বাড়াইলে কি হবে, আমাদের গতিশক্তি বাড়বে, ঠিক আছে। এবং মিনিমাম যে পরিমাণ গতিশক্তি কম্পাঙ্ক আলো দিলে কি ইলেকট্রন কোন মতে বের হয়েছে বা গতিশক্তি শূন্য, এটার আমরা কি বলি, সূচন কম্পাঙ্ক বলি। সো এই যে এই এফটারে আমরা বলি হলো এফ নট, মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। আচ্ছা ভাইয়া এবার আপনি ওই ইয়াটা দেখান, ইকে ম্যাক্স ভার্সেস 1/λ। সো এই যে ইকে ম্যাক্স বা কে ম্যাক্স বলতে পারো, এটাই আমার কাছে সুবিধা। কে ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ এফ এর জায়গায় লিখবে এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই, সো লিখতে পারি এইচ সি ইন্টু 1/λ মাইনাস ফাই। সো এই ক্ষেত্রে এই যে কে ম্যাক্স, সো দেখেই বুঝতে পারতেছো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি, সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মাইনাস সি হয়েছে। সো গ্রাফটা কি হবে এবার, এখানে হলো আমার থাকবে কে ম্যাক্স আর এখানে থাকবে 1/λ। সো এখানেও দেখো y is equal to mx minus c এর মতোই। সো এই যে এদিক থেকে একটা নির্দিষ্ট তরঙ্গ ল্যামডা নট দিলে কি হবে, আলো বের হবে, ঠিক আছে। মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। এখানে ঢাল tan theta is equal to m is equal to কত hc, ঠিক আছে। আর h ভার্সেস f গ্রাফের ঢালটা কি হবে, এই যে ঢালটা কি হবে, h হবে না, এটা হলো m হবে। সো থিটা ইজ ইকুয়াল টু tan theta ইজ ইকুয়াল টু ঢাল ইজ ইকুয়াল টু h। সো এটা হবে আমাদের ফটোইলেকট্রিক এফেক্ট, ফটোইলেকট্রিক এফেক্টে এটা হবে আমাদের h এর মান, ঠিক আছে, মাথায় রাখতে পারবা। tan theta ইজ ইকুয়াল টু h। সো গতিশক্তি বনাম ফ্রিকোয়েন্সি মানে কি, কম্পাঙ্কের গ্রাফের ঢাল হবে হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, আর গতিশক্তি এবং 1/λ গ্রাফের ঢাল কি হবে, hc, ঠিক আছে, ঠিক আছে, ওকে। নিবৃত্তি বিভব কাকে বলে, আচ্ছা নিবৃত্তি বিভবের আগে আরো কয়েকটা জিনিস জানা লাগবে, যে সিস্টেমটা তো তোমার আইকা দেখাইলাম না। সো বেসিক্যালি এরকম একটা ইয়া থাকে, ভোল্টেজ সোর্স থাকে আর এখানে পরিবর্তী রোধের একটা উৎস থাকে, কি থাকে, পরিবর্তনশীল রোধ থাকে। আর এখানে আমরা কি করি, এই যে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফালাই বা নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফালাই, তখন কি হয়, ইলেকট্রনটা এই যে এখান থেকে বাইর হয়, এই প্লেট থেকে বাইর হয়ে এই প্লেটে চলে, এই প্লেট থেকে বাইর হয়ে এই প্লেটে চলে, এবং এখান থেকে কি হয়, ইলেকট্রনের প্রবাহ হয়, মিয়া ইলেকট্রনের প্রবাহ উল্টা দিকে হয়, দুঃখিত, হ্যাঁ এদিকে আলো ফালাই, ঠিক আছে। সো ইলেকট্রন কোন দিকে যায়, এই যে এই দিক থেকে বাইর হয়, পজিটিভের দিকে আকৃষ্ট হয়ে যাইতে থাকে ইলেকট্রন, সো ইলেকট্রনের ফ্লো হয়। সো এর কারণে এই যে ইলেকট্রন এদিকে ফ্লো হয়, কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো হয়, ঠিক আছে। সো যেই কারেন্ট ফ্লো হয় সেটার আমরা বলি ফোটো কারেন্ট। কি কারেন্ট, ফোটো কারেন্ট। এবং এই ফোটো কারেন্ট কিসের সমানুপাতিক জানো, যত বেশি সূর্যালোক নিচে আসবে তত বেশি ফোটো কারেন্ট বের হবে, তাই না, যত বেশি সূর্যালোক আসবে তত বেশি ফোটো কারেন্ট বের হবে। সো বেসিক্যালি ফোটো কারেন্ট হলো তীব্রতার সমানুপাতিক। ফোটো কারেন্ট কিসের সমানুপাতিক, তীব্রতার, আলোর তীব্রতার সমানুপাতিক। মানে আলো যত বেশি তীব্র বের হবে, মানে 1 সেকেন্ডে যত বেশি আলো বের হবে তত বেশি কি, তত বেশি ফোটো কারেন্ট বের হবে, তত বেশি ফোটো কারেন্ট বের হবে, ঠিক আছে। এটা মাথায় রাখতে পারবা, এটা মাথায় রাখতে পারবা, ফোটো তড়িৎ প্রবাহ ইজ প্রপোর্শনাল টু কি, আলোর তীব্রতা, ঠিক আছে। এবং এই যে আলোর এই ফোটো কারেন্ট কিন্তু কম্পাঙ্কের উপর নির্ভর করে না, ফোটো কারেন্ট কি করে না, কম্পাঙ্কের উপর নির্ভর করে না। সো আই এর সাথে কম্পাঙ্কের নো রিলেশন, ওকে। কম্পাঙ্ক চেঞ্জ করলে ফোটো কারেন্টের কোনো পরিবর্তন হয় না। এমনকি এই যে তীব্রতার সাথে গতিশক্তির কোনো সম্পর্ক নাই। ইকে ম্যাক্সের সাথে আই এর নো রিলেশন। এগুলো বুঝাইতে পারলে ভালো লাগতো, যদি 1 ঘন্টা লাগায় পড়াইতাম তখন ভালো লাগতো, বাট
গতিশক্তির সাথে আমাদের আই বা আলোর তীব্রতা সম্পর্ক নাই, একমাত্র কার সম্পর্ক? ফোটো কারেন্টের সম্পর্ক। তীব্রতা যত বেশি ফোটো কারেন্ট তত বেশি। আর এখানে কম্পাঙ্ক যত বেশি গতিশক্তি তত বেশি। ঠিক আছে, গতিশক্তির সাথে তীব্রতার সম্পর্ক নাই, কম্পাঙ্কের সাথে তীব্রতার সম্পর্ক নাই। ঠিক আছে, ওকে। সো নিবৃত্তি বিভব কাকে বলে? ধরো এই যে আমি আলো ফালাইলাম, হ্যাঁ, ইলেকট্রন বের হইলো। ঠিক আছে, ইলেকট্রন কি হলো? বের হইলো। সো আমি এবার কি করলাম, ইলেকট্রন এই যে বের হইতেছে আলো ফালানোর কারণে, এই ইলেকট্রনগুলির এখন আমি বাধা দিব। ইলেকট্রনগুলিরা কি করব? বিপরীতমুখী ভোল্টেজ দিয়ে বাধা দিব। ঠিক আছে, বিপরীতমুখী ভোল্টেজ দিয়ে বাধা দিব। সো বেসিক্যালি নিবৃত বিভব কাকে বলে জানো? সর্বনিম্ন যেই পরিমাণ বিপরীতমুখী বিভব দিলে আগত ইলেকট্রন থেমে যায়, আগত ইলেকট্রন আসে না। ঠিক আছে, সর্বনিম্ন যে বিভব দিলে আগত ইলেকট্রনটা কি হয় না? আসে না। সো বেসিক্যালি এই যে ইলেকট্রন আলো আপতিত হইলো, ইলেকট্রনটা বের হইলো, ইলেকট্রনের গতিশক্তি কে ম্যাক্স। এই পুরাটা শক্তি রেখে খেয়ে ফেলবে, এই ভোল্টেজ সোর্স খেয়ে ফেলবে। কেমনে খেয়ে ফেলবে? ওই যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তনের সমান, গতিশক্তির পরিবর্তনের সমান, তাই না? সো আগে গতিশক্তি কত ছিল? আচ্ছা আমি বলি, k2 - k1। আগে গতিশক্তি কত ছিল? k max। পরে গতিশক্তি কি হয়েছে? এই যে ইলেকট্রন এখানে আসার আগেই থামাই দিছি, সো থাইমা গেছে। আগে গতিশক্তি ছিল হলো k max, পরে ইলেকট্রন কি হয়েছে? থাইমা গেছে। আর কৃতকাজ, আমি ওর এই যে স্মরণ হইতেছে ডান দিকে, কিন্তু আমি ওর মানে বল দিতেছি অপোজিট দিকে, মানে থামাই দিতেছি বেসিক্যালি। সো থামাই দিলে আমার কৃতকাজ কি হবে? নেগেটিভ হবে, -ev। বা এত কষ্ট কাহিনী, কেচ্ছা কাহিনী করে লাভ হয় নাই ভাই। ওর গতিশক্তি কি করছে? খায় ফেলছে। এই গতিশক্তি আমাদের কে খেয়ে ফেলছে? বিপরীতমুখী ভোল্টেজ সোর্স খেয়ে ফেলছে। সো কেম্যাক্স হয়ে যাবে ইভিএস। ঠিক আছে, আমার অনেক ফ্রেন্ড কিন্তু এই যে বোর্ড পরীক্ষায় গিয়ে ফাই ইজ ইকুয়াল টু ইভিএস লেখা পরীক্ষায় দিয়ে আসছে, ভুলাই গেছে। ইভিএস এর সাথে কার্যাপেক্ষকের কোনো সম্পর্ক নাই। গতিশক্তি ইভিএস এর সমান। কেন সমান? ওই যে সর্বোচ্চ শক্তির ইলেকট্রনকে ওই আসতে দেয় নাই, বাধা দিয়ে দিছে। মানে কি? গতিশক্তি নষ্ট করে ফেলছে ইভিএস দিয়ে। ওকে, কেম্যাক্স ইজ ইকুয়াল টু ইভিএস, মাথায় রাখতে পারবা। কেম্যাক্স মানে কি? কেম্যাক্স মানে হলো আমার hc/λ মাইনাস ফাই ইজ ইকুয়াল টু ইভিএস। ঠিক আছে, বা এটাও বলতে পারো hf মাইনাস ফাই ইজ ইকুয়াল টু ইভিএস। এই যে নিবৃত বিভব ভিএস ইজ ইকুয়াল টু hf বাই ইলেকট্রনের চার্জ মাইনাস ফাই ডিভাইডেড বাই ইলেকট্রনের চার্জ। ঠিক আছে, মাথায় রাখতে পারবা। গতিশক্তি ইভিএস এর সমান, আর কেন সমান না। ফর্মুলা মাথায় রাখতে পারলে হয়েছে। বলছে ধাতব পৃষ্ঠে অতিবেগুনী রশ্মি আপতিত হলে কোন কণা নিঃসৃত হয়? ইলেকট্রন নিঃসৃত হয়, তাই না? ইলেকট্রন নিঃসৃত হয়, এটারে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বলি। বলছে একটি ধাতুর উপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয়। বলছে নিচের কোন বর্ণের আলো আপতিত হলে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা জানি বেনিয়াসহ কলা VIBGYOR। সো আমরা জানি যে মিনিমাম যে কম্পাঙ্কের আলো দিলে ইলেকট্রন বের হয় সেটারে সূচন কম্পাঙ্ক বলি, এবং আমরা জানি যে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। সো আমার কথা হইলো কম্পাঙ্ক যদি মিনিমাম হয় তাহলে তোমার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? ম্যাক্সিমাম। এর মানে VIBG গ্রিন, এই যে সবুজ আলো দিলে ইলেকট্রন নির্গত হয়, আমার কথা হলো ম্যাক্সিমাম সবুজ আলো পর্যন্ত আলো দিতে পারবা। এর বেশি তরঙ্গ দৈর্ঘ্য দিলে ইলেকট্রন বের হবে না। কেন? কারণ যত ডানে যাবা শক্তি কি কমবে। এই যে E ইজ ইকুয়াল টু hc/λ, যত ডানে যাবা কম্পাঙ্ক কমবে, শক্তিও কমবে, আর তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। সো ম্যাক্সিমাম তুমি কি গ্রিন পর্যন্ত আলো দিতে পারবা, ম্যাক্সিমাম গ্রিন পর্যন্ত আলো দিতে পারবা। তাহলে মিনিমাম তো এগুলি দিতে পারবা। বুঝি নাই। সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো দিলে ইলেকট্রন বের হয়। ঠিক আছে, আচ্ছা। আর কম্পাঙ্ক আর ল্যামডা ব্যস্তানুপাতিক। সো ম্যাক্সিমাম যে আলো দিলে ইলেকট্রন বের হয়, ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই ফ্রিকোয়েন্সি। সো ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম হলে ফ্রিকোয়েন্সি মিনিমাম হলে ল্যামডা কে হইতে হবে ম্যাক্সিমাম, তাই না? কি বলো?
সো এখানে যখন আমি ইলেকট্রন বের করতে চাবো তখন আমি সর্বনিম্ন গ্রিন আলোর কম্পাঙ্ক দিলে তখন ইলেকট্রন বের হবে। ঠিক আছে, তাহলে সর্বোচ্চর ক্ষেত্রে কি হবে, সর্বোচ্চ আমি তরঙ্গ দৈর্ঘ্য পর্যন্ত দিতে পারবো, সর্বোচ্চ এই পর্যন্ত যেতে পারবো। গ্রিনের বেশি দিলে কম্পাঙ্ক কমে যাবে। তো ধরো গ্রিনের বেশি যদি দেও, ল্যামডার বেশি দেও, তাহলে কম্পাঙ্ক কমে যাবে না, মানে ইলেকট্রন বের হবে না। বাট বামে যখন যাবা তখন ল্যামডার মান কি হবে, কমবে, মানে ফ্রিকোয়েন্সি বাড়বে। সূচন কম্পাঙ্কের বেশি কম্পাঙ্ক দিলে ইলেকট্রন বের হবে, বাট কম 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 কম্পাঙ্ক দিলে কিন্তু ইলেকট্রন বের হবে না। বেসিক্যালি ডানের গুলিতে ইলেকট্রন বের হবে না, বামের গুলিতে। সো কোনটা হইতে পারে, বেগুনি হইতে পারে, ইন্ডিগো হইতে পারে, ব্লু হইতে পারে। দেখি কোনটা আছে, এই যে নীল আছে। ইজি না, নীল আছে, সিম্পল, সিম্পল কিনা বলো। কম্পাঙ্ক ম্যাক্সিমাম এই পর্যন্ত যেতে পারে, এর চেয়ে বেশি কম্পাঙ্ক দিলে, সরি, তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম গ্রিন পর্যন্ত যেতে পারে, এর চেয়ে বেশি দিলে তরঙ্গ দৈর্ঘ্য বাইরে যাবে, কম্পাঙ্ক কমে যাবে, ইলেকট্রন বের হবে না। বাট বামে গেলে কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য কমবে, কম্পাঙ্ক বাড়বে। সো বামের গুলি ইউজ করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো আই গেস। আচ্ছা, সো বলছে ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে ফটো ইলেকট্রন ভার্সেস আলোর তীব্রতার ক্ষেত্রে কোনটা সঠিক। এই ফটো ইলেকট্রন কিন্তু আলোর তীব্রতার সমানুপাতিক, তাই না? ফটো ইলেকট্রন কিসের সমানুপাতিক, আলোর তীব্রতার সমানুপাতিক। সো বেসিক্যালি এটা একটা স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে, স্ট্রেট লাইন হবে। এখন এটা কি মূল বিন্দুগামী সরল রেখা হবে না, একটা মিনিমাম পরিমাণ তো আলোর তীব্রতার আলো দিতে হবে, তাই না? সো এই মিনিমামটা এখান থেকে শুরু হয়, সো অ্যান্সার হবে ঘ। ঠিক আছে, অ্যান্সার কি হবে, প্ল্যাটিনামের কার্যাপেক্ষক বলে দিছে সূচন কম্পাঙ্ক কত। সো এটা তুমি জানো না ভাই, ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট, এইচ এফ নট। সো এফ নট হয়ে যাবে কত, ফাই বাই এইচ। সো ফাই এর ভ্যালু কত বলে দিছে 6.2, ইলেকট্রন ভোল্ট মানে কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল ডিভাইডেড বাই 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 34। সো কাটাকাটি করো। সো এটা হয়ে যাবে 1.6 এর কাছাকাছি, 1.6 থেকে একটু কম হয়তো। সো 34 থেকে 19 গেলে কত থাকে, 15 থাকে। সো 10 টু দি পাওয়ার 15 হবে, ইয়েস। সো এখানে দেখো এটা একের থেকে একটু ছোট হবে, এই যে 6.2 ডিভাইডেড বাই 6.626, এখানে যে অ্যান্সারটা আসবে সেটা একের থেকে একটু ছোট হবে। সো এর সাথে 1.6 গুণ করলে কত আসবে, 1.5 সামথিং আসবে। সো এটা হবে অ্যান্সার। বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি 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 খাটাইতে হবে। নেক্সট, আচ্ছা এবার বলছে যে ডিউতে আসছে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো ধাতব পৃষ্ঠে আপতিত হলে হয়ে 0 থেকে সর্বোচ্চ, দেখছো কোশ্চেনে কি বলে দিচ্ছে, সর্বোচ্চ কে ম্যাক্স দিয়ে রাখছে 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল গতিশক্তির ইলেকট্রন নির্গত হয়। বলছে কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে নির্গত করবে তা বের করো। বেসিক্যালি ল্যামডা নট চাইছে, ল্যামডা নট চাইছে। সর্বোচ্চ কি হয়, ল্যামডা নট পরিমাণ আলো বের হয়, এর চেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য দিলে আলো বের হয় না, মানে ইলেকট্রন বের হয় না আর কি। ঠিক আছে, সলভ করি আসো। সো আমাদের বলে দিছে ল্যামডা, ল্যামডা বলে দিছে 310 ন্যানোমিটার। ঠিক আছে, এখানে ভুল করে দিছে, ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার হবে, ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার। আচ্ছা ওকে, ঠিক আছে। এরপর আমরা বলে দিছে কে ম্যাক্স বলে দিছে 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল হবে। ওকে ওকে, ঠিক আছে। সো এখান থেকে আমার 5 বের করা লাগবে, কে ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা মাইনাস 5। সো 5 এর ভ্যালু কত হয়ে যাবে, এইচ সি বাই ল্যামডা মাইনাস কে ম্যাক্স। সো এখন কত হলো, এইচ সি এর ভ্যালু কত 1240, 5 1240 ডিভাইডেড বাই 310। এটা কি ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, এটার একক, এইচসি এর একক ডিভাইডেড বাই ন্যানোমিটার, মাইনাস গতিশক্তি কেম্যাক্স। কেম্যাক্স এর শক্তির হারে যদি ইলেকট্রন ভোল্টে নিতে পারতাম খুবই সুবিধা হইতো, তাই না? সুবিধা হইতো না, সবকিছুর একটা এককে কনভার্ট করা লাগবে। সো কেম্যাক্স, কেম্যাক্স ইজ ইকুয়াল টু বলে দিছে 4 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। সো এটারে আমি ইয়াতে কনভার্ট করতে হলে আমার 1.6 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করতে হবে। সো এটা এসে পড়বে ইলেকট্রন ভোল্টে। সো 19 কাটা 4 ডিভাইডেড বাই 1.6, সো 4 4 16, 1.6 মানে হলো 16/10। সো নিচে 16 উপরে 10, 4 4 16, 5/2 2.5, 2.5।
ইলেকট্রন ভোল্ট। সো এটা হয়ে গেছে 3 4 12, সো 4 মাইনাস 2.5, সো কত আসে 1.5 ইলেকট্রন ভোল্ট। ফাই এর ভ্যালু কত আসছে 1.5 ইলেকট্রন ভোল্ট। সো তোমাকে বলছে ল্যামডা বের করতে। আমরা জানি যে ফাই ইজ ইকুয়াল টু এইচ এফ নট বা এইচ সি বাই ল্যামডা নট। সো ল্যামডা নটের ভ্যালু কত হয়ে যাবে এইচ সি ডিভাইডেড বাই 1.5 ইলেকট্রন ভোল্ট। সো এইচ সি এর ভ্যালু কত 1240 ন্যানোমিটার ইলেকট্রন ভোল্ট ডিভাইডেড বাই 1.5 ইলেকট্রন ভোল্ট। 1.5 কত ইলেকট্রন ভোল্ট। সো গুতাগুতি করলে কি আসে দেখো, ইলেকট্রন ভোল্ট কাটা, 5/3 মানে হলো 1.5 মানে হলো 3/2, সো উল্টায় গেলে 2/3 ইন্টু 1240 ন্যানোমিটার। সো এটা কাছাকাছি কিছু আসবে। সো এরে 2 দিয়ে গুণ করলে কত হয় 4 দুগুণে 8, 12 দুগুণে 24, 12 দুগুণে কত 24। এবার এবার হলো 3 8 24, 3 8 24 আর 3 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 আর 2 হলো 8, সো আরো 2 থাকে, 3 দুগুণে 6, 882 ন্যানোমিটারের কাছাকাছি। অ্যান্সার কত হবে 800 ন্যানোমিটারের কাছে। নিউটন মিটার লেখে কেন, ন্যানোমিটারের কাছাকাছি। ইয়েস, আজকে ক্লাস 4 ঘন্টা হয়ে গেছে ভাই। এবার আমাদের পড়তে হবে নিউক্লিয়ার ফিজিক্স। সো আমরা 4 ঘন্টা পার, অলমোস্ট 4 ঘন্টা পার করে ফেলতেছি। সো আমরা যে পরিমাণ প্র্যাকটিস করতেছি এরকম ভাই মেইন যে ক্লাস, অন্যান্য জায়গায় মেইন ক্লাসেও এত পরিমাণ প্র্যাকটিস করানো হয় না। সো আবারও পজ করে অবশ্যই সলভ করবা তুমি। সো এখন আমরা পড়বো নিউক্লিয়ার ফিজিক্স। সো চলো দেখি নিউক্লিয়ার ফিজিক্সে কি আছে। তেমন কিছু নাই, সব ফর্মুলা করবো আর প্র্যাকটিস করবো, একসাথে করে ফেলবো। সো বোর পরমাণু মডেলে কি থাকে ভাই, এই যে একটা নিউক্লিয়াস থাকে, তাই না? নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে কি থাকে প্রোটন আর ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের চারদিকে কি করে ইলেকট্রন ঘুরে, ইলেকট্রন ঘুরে। এবং একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে বোর পরমাণু মডেল কেবলমাত্র কিসের জন্য, ইউনি ইলেকট্রনিক অ্যাটমের জন্য, তাই না বেসিক্যালি একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য এটা অ্যাপ্লিকেবল, তাই তো? একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর জন্য অ্যাপ্লিকেবল। যেমন ফর এক্সাম্পল হাইড্রোজেন একটা প্রোটন একটা ইলেকট্রন থাকে ইউজুয়ালি, তাই না? এবার ধরো হিলিয়াম প্লাস, হিলিয়ামের 2টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন বের করে দিছে। লিথিয়াম 2 প্লাস, 3টা ইলেকট্রন ছিল, 2টা ইলেকট্রন কি করে দিছে বের করে দিছে। এরপর আমাদের বইটা পরীক্ষায় আসছিল ক্যালসিয়াম প্লাস 19, ক্যালসিয়াম 19 প্লাস, 19টা ইলেকট্রন 20টা ইলেকট্রন ছিল, 19টা বের করে দিছে, হুইচ ইজ প্র্যাকটিক্যালি পসিবল না, বাট এর থিওরিটিক্যালি আর কি। ক্যালসিয়াম 19 প্লাস, ঠিক আছে। আচ্ছা, সো একটা ইলেকট্রন বিশিষ্ট মডেলের জন্য প্রযোজ্য। সো বোর মডেলে কি হয় বলতো, বোর মডেলে এই যে ইলেকট্রনের ভরবেগ কত বলতো, NH/2π। ইলেকট্রনের কি ভরবেগ, কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাই তো? আচ্ছা, সো এল ইজ ইকুয়াল টু mvr ইজ ইকুয়াল টু NH/2π, তাই তো? n তম কক্ষপথে ইলেকট্রনের বেগ কত vn এবং ব্যাসার্ধ কত rn, তাই তো? আচ্ছা, হয়ে যাবে কত NH/2π। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সো এই যে এই ইলেকট্রনটা কি, নিউক্লিয়াসটা কি করবে, ইলেকট্রনকে আকর্ষণ করবে। এই যে ইলেকট্রিক ফোর্সটা, এটা কিসের যোগান দিবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সো এই যে ইলেকট্রিক ফোর্সটা কি করবে, কেন্দ্রমুখী বলের যোগান দিবে। সো ওইখান থেকে আমরা কি পাবো জানো, ওইখান থেকে আমরা পাবো nতম কক্ষপথের ব্যাসার্ধ rn হয়ে যাবে হলো a0 n² বাই z। এইখানে a0 কত, a0 হলো 0.529, বা আমরা বলতে পারি আসলে 0.53 অ্যাংস্ট্রম। মাথায় রাখতে পারবা। nতম কক্ষপথের ব্যাসার্ধ। আর nতম কক্ষপথে বেগ কত হয় জানো, 2.18 × 10⁶ z মিটার পার সেকেন্ড, একক লেখা ফেলি, মিটার পার সেকেন্ড ইন্টু কত z/n। এই জেডটার আমরা কি বলি, এই জেড কিন্তু প্রোটন সংখ্যা, তাই না? প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? প্রোটন বা কি সংখ্যা, পারমাণবিক সংখ্যা জেড, ঠিক আছে? মাথায় রাখতে পারবা।
মাথায় রাখতে পারবা এনতম কক্ষপথে ব্যাসার্ধ, এনতম কক্ষপথে বেগ। আর শক্তি কত হবে? শক্তি হয়ে যাবে হলো -13.6 ইলেকট্রন ভোল্ট জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেড স্কোয়ার বাই কত? এন স্কোয়ার -13। এই তিনটা হলো মেইন, এই তিনটা হলো মেইন, এই তিনটা মাথায় রাখাই লাগবে। এবং আমরা জানি যে 13.6 ইলেকট্রন ভোল্ট, 1 ইলেকট্রন ভোল্ট মানে কত? 1.6 × 10⁻⁹ জুল। সো এখান থেকে 13.6 এর যদি সাথে যদি আমি 1.6 × 10⁻⁹ গুণ করি তাহলে আসে 2.18 × 10⁻18 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা কি এককে? জুল এককে। মাথায় রাখতে পারবা? মাথায় রাখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে। ওকে ওকে আচ্ছা, এবার আমার কথা হলো কম পর্যায়কাল এবং কম্পাঙ্ক, এছাড়াও কণিক কম্পাঙ্ক আমরা দেখব। দেখো একটা ইলেকট্রন কি করতেছে? সুষম বৃত্তাকার গতিতে ঘুরতেছে। একটা নিউক্লিয়াসের চারদিকে একটা ইলেকট্রন কি করতেছে? সুষম বৃত্তাকার গতিতে ঘুরতেছে। তো সুষম বৃত্তাকার গতিতে ঘুরলে এর ব্যাসার্ধ কত? আর এন এবং বেগ কত হলো? vn। আচ্ছা, সো আমরা জানি যে একবার ঘুরতে কি পরিমাণ সময় লাগে? পর্যায়কালের পরিমাণ সময় লাগে। এবং একবার ঘুরলে কত দূরত্ব যায়? 2πr। সো আমরা জানি যে d = vt। হ্যাঁ, s = vt এর ফর্মুলা অ্যাপ্লাই যদি করি, এখানে s = vt এর ফর্মুলা অ্যাপ্লাই করি, একবার ঘুরলে আমার অতিক্রান্ত দূরত্ব কত? 2πr, তাই না? এবং বেগ কত? vn। এবং একবার ঘুরতে সময় কত লাগে? পর্যায়কালের পরিমাণ সময় লাগে tn। এনতম কক্ষপথে পর্যায়কাল, এই পর্যায়কাল বের করে ফেলছি আমরা এখান থেকে। আমাদের পর্যায়কাল কত হয়ে গেছে? tn = 2πrn/vn। 2πrn/vn। সো 2πrn এর ভ্যালু কত? a0 n²/z। আর vn এর ভ্যালু কত? এই যে v0z/n, এই v0 এর ভ্যালু কত? 2.18 × 10⁻6 m/s। এই যে এটার আমরা বলি হলো v0। এটার আমরা কি বলি ভাই? v0। এই যে এটার আমরা বলি v0। এই জিনিসটার আমরা বলি v0। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, ভালো কথা, ভালো ভালো। এখানে দেখো tn কত হয়ে গেছে? 2πa0/v0, n উপরে চলে গেল n³ / z², n³ কি হয়ে গেছে? z²। এবং খেয়াল করে দেখো এই পুরাটা জিনিস কি কনস্ট্যান্ট না ভাই? এটা হলো 0.53 অ্যাংস্ট্রম, আর এটা কত? 2.18 × 10⁻6 m/s। মাথায় রাখতে পারতেছো? দেখো সো কি হয়ে গেল? এই যে পর্যায়কাল বের করে ফেলছি, পর্যায়কাল হলো n³ এর সমানুপাতিক z² এর ব্যস্তানুপাতিক, n³ এর সমানুপাতিক z² এর ব্যস্তানুপাতিক। তো কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক হয়ে যাবে 1/tn। বা এখান থেকে আমরা বলতে পারবো কম্পাঙ্ক হলো z² এর সমানুপাতিক n³ এর ব্যস্তানুপাতিক, তাই না? আচ্ছা, এরপর কৌণিক কম্পাঙ্ক বলতে পারবো ওমেগা = 2πn 2πfn। তাহলে ওই ওমেগা এনও সেমই হবে যে z² এর সমানুপাতিক n³ এর ব্যস্তানুপাতিক, z² এর সমানুপাতিক n³ এর ব্যস্তানুপাতিক। বুঝতে পারতেছো? বুঝতে পারতেছো? এগুলি সিম্পল জিনিস কিনা বলো? সিম্পল না? ভেরি ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। ঠিক আছে, আচ্ছা, এবার আরো একটা জিনিস আমরা বলতে পারি। এই যে এনতম কক্ষপথে এটা হলো মোট শক্তি, টোটাল এনার্জি বা এনতম কক্ষপথে শক্তি হলো -13.6 ইলেকট্রন ভোল্ট z²/n², তাই তো? এটা হলো আমার টোটাল এনার্জি এনতম কক্ষপথের। আচ্ছা, সো টোটাল এনার্জি তুমি জানো, তাই না? -13.6 z² ইলেকট্রন ভোল্ট z²/n²। সো আমরা গ্র্যাভিটি চ্যাপ্টারে একটা জিনিস পড়ছিলাম, এরপর তোমার স্থির তড়িৎ চ্যাপ্টারও পড়ছিলাম যে আমাদের কি হয়? বিভব শক্তি হলো তোমার হ্যাঁ, বিভব শক্তি হলো মোট শক্তির দ্বিগুণ এবং গতিশক্তিরও দ্বিগুণ বাট নেগেটিভ, গতিশক্তির দ্বিগুণ বাট কি? নেগেটিভ। এই যে এটা আমরা পড়ছিলাম, বিভব শক্তি হলো মোট শক্তির দ্বিগুণ এবং গতিশক্তিরও দ্বিগুণ বাট গতিশক্তি নেগেটিভ, কারণ গতিশক্তি পজিটিভ, মোট শক্তি নেগেটিভ, বিভব শক্তি নেগেটিভ। সেখান থেকে আমি বলতে পারবো যে un = 2 × en, বা আমরা বলতে পারবো এই যে 13.6 এ ডাবল করলে 27.2 ইলেকট্রন ভোল্ট z²/n² আসে। ঠিক আছে, এটা হলো বিভব শক্তি আসে, আর গতিশক্তি কত আসে? গতিশক্তি হলো আমাদের এই যে এটা সমানই, গতিশক্তি হলো এনতম কক্ষপথের শক্তির সমান বাট কি? মড, বা আমরা বলতে পারি নেগেটিভ।
নেগেটিভ অফ n তম কক্ষপথের শক্তি। সো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সো প্লাস 13.6 ইলেকট্রন ভোল্ট জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। যে কোনো সময় ডিউতে দিয়ে দিতে পারে ভাই, গতিশক্তিও চায় ফেলতে পারে। সো গতিশক্তি বের করতে পারবা না, পারবা। ওকে, এবার এবার আমরা কোশ্চেন সলভ করবো ভাই। কোশ্চেন কোথায়, কোশ্চেন কোথায়? এই যে কোনটি নিউক্লিয়াসে থাকে না? আল্লাহ আল্লাহ ভাই, নিউক্লিয়াসে কি থাকে না? মেসন থাকে না, তাই না? ইলেকট্রন থাকে না, বোকা ছেলে। নেক্সট, হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রনের সর্বনিম্ন ব্যাসার্ধ কত? 0 পয়েন্ট, এই যে এ নটের সমান। এ নট বা আমরা বলতে পারি 0.529 অথবা 0.53 অ্যাংস্ট্রম। খ নাম্বার। এরপর বলছে বোর মডেলের প্রথম তিনটি কক্ষপথে ব্যাসার্ধের অনুপাত। সো আমরা জানি n তম কক্ষপথে ব্যাসার্ধ কত? এ নট এন স্কোয়ার বাই জেড। ঠিক আছে, সো ঠিক আছে, প্রথম তিনটি। সো প্রথম হলো আর ওয়ান, এরপরেরটা হলো আর2, এরপরেরটা হলো আমার আর3। সো আর1 ইস টু আর2 ইস টু আর3 ইজ ইকুয়াল টু কত বলতে পারি? এ নট থাকলো, এ নট আর জেড তো কমন, কাটাকাটি মনে করো হয়ে গেছে, মনে মনে কি হয়ে গেছে? হয়ে গেছে। সেখানে হয়ে যাবে 1 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার। সো বেসিক্যালি 1427, 149 বেসিক্যালি 149। ঠিক আছে, 149। আচ্ছা, শক্তির অনুপাত বললে কি বলতা? শক্তির অনুপাত কত? বেগের অনুপাত দেই তো, এটা পারো কিনা? এটা তোমার এইচডব্লিউ v1 ইস টু v2 ইস টু v3, এটা তোমার এইচডব্লিউ। সেটা কেমনে হয়? v ইজ ইকুয়াল টু জেড বাই এন, তাই না? ভি নট জেড বাই এন। সো ব্যস্তানুপাতিক হবে, কি হবে? 1/2 1/3, অ্যান্সার তো বলেই দিলাম। আচ্ছা, এবার বললো ইলেকট্রন দ্বিতীয় থেকে চতুর্থ কক্ষপথে গেলে কৌণিক ভরবেগের পরিবর্তন কত? সো দ্বিতীয় কক্ষপথে আমার কৌণিক ভরবেগ কত? nh/2 পাই। আমরা জানি যে L ইজ ইকুয়াল টু nh/2 পাই। সো দ্বিতীয় কক্ষপথে হলো আমাদের 2h/2 পাই হবে। আচ্ছা, আর চতুর্থ কক্ষপথে কত হবে? 4h/2 পাই হবে, তাই না? 4h/2 পাই হবে। সো আমরা বলতে পারি এটা হয়ে গেছে h/পাই এবং 2h/পাই, 2h/পাই। সো খেয়াল করে দেখো কি হয়েছে ভাই? দ্বিগুণ হয়েছে না? এখানে কি হয়েছে? দ্বিগুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। সো দ্বিগুণ মানে কি? 100% বৃদ্ধি। দ্বিগুণ মানে কি? 100% বৃদ্ধি। অথবা তুমি এভাবেও করতে পারতা, যে L4 মাইনাস L2 ডিভাইডেড বাই L2, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল ডিভাইডেড বাই ইনিশিয়াল, এই যে 100%, এটাও পরিবর্তন, এটাও পারতা। আচ্ছা, নেক্সট বলছে এই যে ডিউ 2324 আসছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি 4 কক্ষপথ থেকে অপর একটি কক্ষপথ n2 তে ট্রানজিশন করে। ঠিক আছে, সো নতুন কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কালের তুলনায় পূর্বের কক্ষপথের পর্যায়কাল 8 গুণ। সো বেসিক্যালি আগে 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 পর্যায়কাল নতুনটার 8 গুণ, আগের পর্যায়কাল কি? নতুনটার 8 গুণ। এখন কথা হলো যে আমরা জানি যে Tn ইজ ইকুয়াল টু 2 পাই a নট বাই ভি নট এন কিউব বাই জেড স্কোয়ার, এন কিউব বাই কত? জেড স্কোয়ার। সো বেসিক্যালি এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট। সো কিসের সমানুপাতিক? এন কিউবের সমানুপাতিক। সো আমরা বলতে পারি এখানে যে টি ইজ প্রপোর্শনাল টু এন কিউব। তাহলে আমি বলতে পারি T1 বাই T2 ইজ ইকুয়াল টু কত? N1 বাই N2 কিউব। শর্ত মতে নতুন কক্ষপথে ইলেকট্রনের পর্যায়কালের তুলনায় পূর্ব কক্ষপথের পর্যায়কাল 8 গুণ, মানে আগের পর্যায়কালটা কি? বর্তমানের 8 গুণ। সো ঠিক আছে, সো T1 এর জায়গায় আমি লিখতে পারি T2 ইন্টু 8 ডিভাইডেড বাই T2 কাটা, আর N1 ডিভাইডেড বাই N2, এখানে আছে হোল কিউব, তাই তো? হোল কিউব। তাহলে এখানে এই যে T2 কাটা ফেললাম, 8 8 মানে কি বলো তো? 2 কিউব মানে না 8, তাই না? তাহলে আমি বলতে পারি N1 বাই N2 উভয় পক্ষে ঘনমূল করে পাই 8, 8 এর রুট করলে আসে কত? 2। তাহলে এখান থেকে n2 এর ভ্যালু কত পাবো? n1/2। n2 এর ভ্যালু কত পাবো? n1/2। n1 এর ভ্যালু কত দেখো তো, এখানে 4, 4/2 কত? 2। সিম্পল কোশ্চেন না? সিম্পল, এগুলি পারবা। পরে কোশ্চেনে যাই। বলছে একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথে শক্তি -13.6 ইলেকট্রন ভোল্ট। সো এর দ্বিতীয় কক্ষপথের শক্তি কত? সো সবই বলে দিছে ভাই। En is equal to -13.6 ইলেকট্রন ভোল্ট জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। সো -13.6 হাইড্রোজেনের জন্য 1, আর এখানে কত হয়ে যাবে? 2 স্কোয়ার 4। সো -13.6 ডিভাইডেড বাই 4, 3 4 12, 3 এর একটু বেশি হবে। সো বেসিক্যালি -3.4 ইলেকট্রন ভোল্ট।
সিম্পল কোয়েশ্চেন্স এন্ড সিম্পল অ্যান্সার্স। নেক্সট, n2 থেকে n1 ধাপান্তরের জন্য নিজের কোন ক্ষেত্রে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন হবে? সো ভাইয়া এটা তো তুমি জানো, এটা আমরা অবশ্য কেমিস্ট্রিতে আবার পড়বো, বাট আমরা জানি যে 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। বেসিক্যালি এটা কোত্থেকে আসে জানো? ডেল্টা ই ইজ ইকুয়াল টু HC/λ, ওইখান থেকে গুতাগুতি করে এটা আসে, এবং এই যে RH আমরা কি বলি? রিডবার্গের ধ্রুবক বলি, তাই না? রিডবার্গের ধ্রুবক কি ছিল? 1.09678, হ্যাঁ 1.09678 ইন্টু 10⁷ কি সেন্টিমিটার ইনভার্স, সরি মিটার ইনভার্স, 1.09678 ইন্টু 10⁷ মিটার ইনভার্স। এবং এখানে একটা শর্টকাট আছে, 1/RH এর ভ্যালু অনেকটা 91 এর সমান। 1/RH এর ভ্যালু কার সমান? 91 ন্যানোমিটারের সমান। এটা অনেকে মনে রাখে, বুঝছো? অনেকে কি রাখে? মনে রাখে। আর এখানেও আরেকটা জিনিস মনে রাখতে পারো যে আমাদের এই যে মিউবারের আমরা কি বলি? তরঙ্গ সংখ্যা। একক দৈর্ঘ্যে তরঙ্গ সংখ্যা হলো 1/λ, এটা কত? মিউবার। অনেকে মনে রাখে আর কি। আর 1/RH কত? 91 ন্যানোমিটারের সমান। আচ্ছা, ভালো কথা। সো এটা আমরা কিন্তু এই যে গাইডলাইন ক্লাসে দেখাইছিলাম, তাই না? বলো তো, করো তো। 1/λ ইজ ইকুয়াল টু এই যে RH ইন্টু 1/n লো স্কোয়ার মাইনাস 1/n হাই স্কোয়ার। আচ্ছা, ইনিশিয়াল আর ফাইনাল অবস্থা সব কিছু সেম, এটা সেম, এটা সেম, এটা সেম, ইনিশিয়াল আর ফাইনাল সবার সেম। সো কোন জিনিসটা আলাদা? জেড স্কোয়ার আলাদা। সো দেখো 1/λ যদি জেড স্কোয়ারের সমানুপাতিক হয়, তাহলে ল্যামডা কি হবে? জেড স্কোয়ারের ব্যস্তানুপাতিক হবে, মানে যার জেড বেশি তার ল্যামডা মিনিমাম, তাই না? তো যার জেড বেশি তার ল্যামডা মিনিমাম। কার জেড বেশি বলো তো? হাইড্রোজেনের জেড এর মান হলো 1, হিলিয়ামের হলো আমাদের 2 পারমাণবিক সংখ্যা, ডিউটেরিয়াম এটারও পারমাণবিক সংখ্যা 1, কারণ এটা হাইড্রোজেন থেকে আসছে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। সো অ্যান্সার হবে কত? লিথিয়াম। এবার এই কোশ্চেনটা দেখি, 13-14 আসছে, বলছে একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে নিম্নতর শক্তি স্তরে, আচ্ছা নিম্নতর শক্তি স্তরে আসলে যে ফোটন নিঃসরণ করবে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? বলছে উত্তেজিত শক্তি স্তর এবং নিম্নতর শক্তি স্তরে যথাক্রমে -3.4 ইলেকট্রন ভোল্ট, বেসিক্যালি ডেল্টা ই ইজ ইকুয়াল টু HF বা আমরা বলতে পারি HC/λ। HC বাই কত? ল্যামডা। সো ল্যামডা ভ্যালু কত হয়ে যাবে? HC/ডেল্টা ই। HC বাই কত হয়ে যাবে? ডেল্টা ই হয়ে যাবে। সো HC এর ভ্যালু কত বলো তো? ওই 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, শর্টকাট। আর এখানে শক্তির পার্থক্য কত? 13.6 আর 3.4 এর। সো আচ্ছা, উত্তেজিত শক্তি হলো, আচ্ছা E2 ই হায়ার মাইনাস লোয়ার কত? ই হায়ার মাইনাস ই লোয়ার, ডেল্টা ই। আচ্ছা, উত্তেজিত শক্তি হলো -3.4 মাইনাস নিম্নতর শক্তি হলো 13.6, সো এটা চলে যাবে 13.6 মাইনাস 3.4, সো এখানে হয়ে যাবে 2, 10.2, সো বেসিক্যালি 10.2 হয়ে যাবে, 10.2। সো 1 পয়েন্ট সামথিং হবে, আমি এতটুকু সন্দেহ করতে পারতেছি। ঠিক আছে, এখানে ইলেকট্রন ভোল্ট কাটা। সো 1 পয়েন্ট সামথিং ন্যানোমিটার। 1 পয়েন্ট সামথিং কি ভাই? ন্যানোমিটার। না 1 পয়েন্ট সামথিং না, 10 পয়েন্ট সামথিং। আচ্ছা, 10 এর সাথে 1200 রে 10 দিয়ে ভাগ করলে 10 দিয়ে ভাগ করলে কত হয় বলো তো? 120 হয় না? 120 হয় না, মানে 120 এর কাছাকাছি ন্যানোমিটার। 120 এর কাছাকাছি ন্যানোমিটার। তাহলে ন্যানোমিটার থেকে মিটার নিলে কি করা লাগে? 10⁻⁹ দিয়ে গুণ করা লাগে। সো তখন কি আসবে? 10⁻⁷ আসবে। কি আসবে ভাই? 10⁻⁷ আসবে। সো এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমি মনে মনে করে ফেলছি, তুমি করতে পারবে না। 120 মানে কত? 1.2 ইন্টু 10⁻², আর ন্যানোমিটারে মিটার নিলে 10⁻⁹, সো 10⁻⁷ আসে, পারবা। মনে মনে করে ফেলছি আর কি। এরপর নিউক্লিয়াসের ভিতর কি থাকে ভাই? একটা নিউক্লিয়াসের ভিতর কি থাকে? এটা হলো আমাদের নিউক্লিয়াস। এবার আমরা যেতেছি কি নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউট্রন থাকে, প্রোটন থাকে, তাই না? কিছু পরিমাণ নিউট্রন থাকে, কিছু পরিমাণ প্রোটন থাকে। এই দুইজনকে এরা দুইজন নিউক্লিয়াসের ভিতর থাকে দেখা নিউট্রন এবং প্রোটনকে আমরা বলি হলো নিউক্লিয়ন। ঠিক আছে, নিউক্লিয়ন কেন বলি নিউট্রন এবং প্রোটনকে? কারণ এরা নিউক্লিয়াসের ভিতরে থাকে। এবং নিউক্লিয়ন সংখ্যা এর আমরা এভাবে প্রকাশ করি, পারমাণবিক সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। এটার আমরা কি বলি? নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা, তাই না?
ভর সংখ্যা। একটা নিউক্লিয়াসে যত বেশি নিউক্লিয়ন থাকবে এর আয়তন তত বেশি হবে। বেসিক্যালি একটা নিউক্লিয়নের আয়তন হলো এর ভর সংখ্যা সমানুপাতিক বা নিউক্লিয়ার সংখ্যা সমানুপাতিক। ঠিক আছে, একটা কিসের আয়তন এর নিউক্লিয়ন সংখ্যা সমানুপাতিক। আচ্ছা, আয়তন মানে কি 4/3 পাই আর কিউব না, এটা একটা গোলক না, একটা নিউক্লিয়াস গোলক আকৃতির। সো এর আয়তন কি হবে, এর কিসের সংখ্যার সমানুপাতিক, ভর সংখ্যার সমানুপাতিক। সো আয়তন হলো 4/3 পাই আর কিউব ইজ প্রপোর্শনাল টু এ, বা আর ইজ প্রপোর্শনাল টু কত, a টু দি পাওয়ার 1/3 আমরা বলতে পারি। আর ইজ প্রপোর্শনাল টু কত, a টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আমি বলতে পারি সমানুপাতিক ধ্রুবকটা মানে সমানুপাতিক চিহ্ন সরাই দিলে সমানুপাতিক ধ্রুবক আসে আর নট a টু দি পাওয়ার 1/3। এটা হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ। নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু আর নট a টু দি পাওয়ার 1/3। এবং এটা রেঞ্জ কি হয় ফেমটোমিটার। সো 1 ফেমটোমিটার মানে কত জানো, 10 টু দি পাওয়ার -15 মিটার। এটা হলো 1 ফেমটোমিটার। ঠিক আছে, এই আর নটের মান এক এক বইয়ে একটা দেওয়া। ঠিক আছে, কোথাও দেওয়া 1.4, কোথাও দেওয়া 1.5, 1.2 দেওয়া। সো দরকার নেই ভাই, জাস্ট মনে রাখো আর ইজ ইকুয়াল টু আর নট a টু দি পাওয়ার 1/3। ওকে, আচ্ছা নিউক্লিয়াসের ঘনত্ব কত বলো তো। নিউক্লিয়াসের এবার যদি আমি এই যে এটা হলো একটা গোলক নিউক্লিয়াস, ঠিক আছে, নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর, এর ভর সংখ্যা হলো a, তাহলে ঘনত্ব কত হবে ভাই, ভর ডিভাইডেড বাই আয়তন। ভর ডিভাইডেড বাই আয়তন। এখন ভর মানে কি, একটা নিউক্লিয়নের ভর কিন্তু কাছাকাছি, প্রোটন আর নিউট্রনের ভর কিন্তু ভাইয়া কাছাকাছি না, বলো। প্রোটন আর নিউট্রনের ভর কাছাকাছি। তাহলে আমরা ধরি এ সংখ্যক যদি থাকে, এক একটা নিউক্লিয়নের ভর যদি এ নট হয়, এম নট ইন্টু এ বলতে পারি। এই এম নটটা আমরা বলি হলো নিউক্লিয়নের ভর। নিউক্লিয়নের ভর কয়টা নিউক্লিয়নের ভর, একটা নিউক্লিয়নের ভর, একটা প্রোটন অথবা একটা নিউট্রনের ভর। আচ্ছা, ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। সো এখানে এম নট 3m0/4 পাই, আর এখানে আর এর জায়গায় লিখতে পারো আর নট a টু দি পাওয়ার 1/3, আর এখানে কিউব আছে, এখানে a আছে, কাটাকাটি করলে কি আসবে 3m0 ডিভাইডেড বাই 4 পাই আর নট কিউব। সো বেসিক্যালি একটা নিউক্লিয়াসের ঘনত্ব কিন্তু কনস্ট্যান্ট, কারণ এই সব কিছু কনস্ট্যান্ট। একটা নিউক্লিয়াসের ঘনত্ব কি সব সময় কনস্ট্যান্ট থাকে। একটা নিউক্লিয়াসের ঘনত্ব কি থাকে, সব সময় কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, আচ্ছা এবার খুবই সিম্পল একটা কোশ্চেন বলছে, একটা হাইড্রোজেনের নিউক্লিয়াসের ব্যাস 1.5 ফেমটোমিটার হলে একটা অ্যালুমিনিয়াম নিউক্লিয়াসের ব্যাস কত হবে। ঠিক আছে, আমরা জানি ব্যাসার্ধ হলো a টু দি পাওয়ার 1/3 এর সমানুপাতিক। আচ্ছা, ব্যাস মানে কি আসলে, ব্যাস মানে হলো 2 ইন্টু ব্যাসার্ধ। সো বেসিক্যালি ব্যাসও আসলে দিন শেষে a টু দি পাওয়ার 1/3 এর সমানুপাতিক, a টু দি পাওয়ার 1/3 এর সমানুপাতিক। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়ামের ব্যাস ডিভাইডেড বাই হাইড্রোজেন নিউক্লিয়াসের ব্যাস ইজ ইকুয়াল টু অ্যালুমিনিয়ামের ভর, অ্যালুমিনিয়ামের কত, নিউক্লিয়ন সংখ্যা কত, ভর সংখ্যা কত, 27 না। অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27, হাইড্রোজেনের ভর সংখ্যা 1 টু দি পাওয়ার 1/3, বা আমরা বলতে পারি যে 3 কিউব মানে হলো 27। সো 3 কিউব এটার উপর পাওয়ার আছে 1/3, অ্যান্সার আসবে 3। ওকে, তাহলে অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াসের ব্যাস হয়ে যাবে হলো হাইড্রোজেনের নিউক্লিয়াসের ব্যাসের 3 গুণ। সো 3 ইন্টু 1.5 বেসিক্যালি 4.5 ফেমটোমিটার, 4.5 ফেমটোমিটার। ওকে, ওকে ভাইয়া, আর ভাল লাগতেছে, আর ভাল লাগতেছে না ভাই, আর ভাল লাগছে না। ভর ত্রুটি কি দেখো, একটা একটা নিউক্লিয়াস কি কি দিয়ে গঠিত, প্রোটন দিয়ে গঠিত। ধরি জেড সংখ্যক প্রোটন আছে, ঠিক আছে, আর আর আমাদের টোটাল নিউক্লিয়ন সংখ্যা হলো এ। ঠিক আছে, এই যে এ নিউক্লিয়ন সংখ্যা হলো প্রোটন সংখ্যা প্লাস কি নিউট্রন সংখ্যা। সো নিউট্রন সংখ্যারে আমরা এন দ্বারা প্রকাশ করতে পছন্দ করি না, এ কারণে আমরা a - z দিয়ে প্রকাশ করি নিউট্রন সংখ্যাকে। ঠিক আছে, সো জেড সংখ্যক প্রোটন আছে এবং a - z সংখ্যক নিউট্রন আছে। কি আছে ভাই, a - z সংখ্যক নিউট্রন আছে। সো এদের দুইজনের মিলায়া আমি একটা কি বানাইলাম, নিউক্লিয়াস বানাইলাম। এদের দুইজনের মিলায়া আমি একটা নিউক্লিয়াস বানাইলাম। সো এই যে নিউক্লিয়াসটা হইলো, এই নিউক্লিয়াসের ভর হয়ে গেল এম অফ দি নিউক্লিয়াস, এম অফ দি কি নিউক্লিয়াস। এবং দেখা গেল তোমার কি মতামত বলো তো একটু ঠান্ডা মাথায় বলো, এই দুইজনের ভরের সমষ্টি কি এটা সমান হওয়ার কথা না,
সমান হওয়ার কথা না, কিন্তু সমান হয় না, সমান হয় না। এই যে আলাদা করে ভরটা একটু বেশি হয়, আলাদা করে ভর কি নিউক্লিয়াস থেকে বেশি হয়। সো যতটুকু বেশি হয় ওটার আমরা বলি ভর ত্রুটি, ঠিক আছে, ভর ত্রুটি ওটার আমরা বলি। সো ভর ত্রুটি ডেল্টা এম এটা হয়ে যাবে হলো জেড এমপি প্লাস এ মাইনাস জেড এম এন mn মাইনাস mass of the nucleus, mass of the nucleus। So এটা হলো আমাদের ভর ত্রুটি, এবং এই ভর ত্রুটিটাই মেইনলি বন্ধন শক্তিতে কনভার্ট হয়। এই ভর ত্রুটিটাই কিসে কনভার্ট হয় ভাই? বন্ধন শক্তিতে কনভার্ট হয়। সো বেসিক্যালি বন্ড এনার্জি আমি ইংলিশে লিখলাম ভাই, বন্ধন শক্তি, ভর ত্রুটি বা ম্যাস ডিফেক্ট। বন্ধন এনার্জি কি হয়ে যাবে? এই যে শক্তি ইন্টু সি স্কোয়ার, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, বন্ধন এনার্জি কি হয়ে যাবে? ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। এছাড়াও আমাদের এটা মনে রাখা লাগবে অ্যাটমিক ম্যাস ইউনিট, আমরা পড়ছিলাম কেমিস্ট্রিতে 1 অ্যাটমিক ম্যাস ইউনিট ইজ ইকুয়াল টু কত? 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি, তাই না? এটারে আমরা বলতাম 1 অ্যাটমিক ম্যাস ইউনিট। সো এই যে ই ইজ ইকুয়াল টু আমরা জানি এমসি স্কোয়ার, ঠিক আছে, ই ইজ ইকুয়াল টু কত? এমসি স্কোয়ার। তাহলে ভরে আমরা কি লিখতে পারি? শক্তি ডিভাইডেড বাই আলোর বেগের স্কোয়ার। ভরে আমরা কি লিখতে পারি ভাই? শক্তি ডিভাইডেড বাই আলোর বেগের স্কোয়ার। শক্তি ডিভাইডেড বাই আলোর বেগের স্কোয়ার লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। তাহলে এই যে ভর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? শক্তি বাই আলোর বেগের স্কোয়ার। আচ্ছা ভালো কথা, তাহলে আমরা কি লিখতে পারি জানো? 1 AMU ইন্টু সি স্কোয়ার। 1 AMU এর শক্তি কত জানো? 1 AMU ভরটারে আমি যদি শক্তিতে কনভার্ট করে দিই তাহলে কত আসবে? 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি আসবে, ঠিক আছে। 1 AMU, এই যে ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার যদি করি, 1 AMU ইন্টু সি স্কোয়ার যদি করি, তাহলে আমাদের আসে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। 931.5 কি? মেগা ইলেকট্রন ভোল্ট, বা আমরা বলতে পারি 1 অ্যাটমিক ম্যাস ইউনিট ইজ ইকুয়াল টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট পার কি? আলোর বেগের স্কোয়ার, ঠিক আছে, ভেলোসিটি অফ লাইট স্কোয়ার। এটা মনে রাখা লাগবে 1 MU ইজ ইকুয়াল টু 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার, মেগা ইলেকট্রন ভোল্ট পার সি স্কোয়ার। এটা মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। গেল, এই যে 1 MU নিয়ে কথা বলছি, 1 ইলেকট্রন ভোল্ট নিয়ে সারা জীবনই কথা বলে আসতেছি, সো আর দেখানোর কিছু নাই। ওকে, বলছে নিচের কোনটি ভরের একক নয়? ভরের একক কি AMU? ইয়েস, AMU হলো ভরের একক। মেগা ইলেকট্রন ভোল্ট এটা তো এনার্জির একক ভাই, এনার্জির একক, সো এটা অবশ্যই ভরের একক নয়, এটাই হবে অ্যান্সার, ঠিক আছে। নিউটন মিটার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 2, এটাও ভরের একক। কেমনে? ওই যে এফ ইজ ইকুয়াল টু, ভাই আমি এম এ পড়ছিলাম না, এম এ পড়ছিলাম, সো এম ইজ ইকুয়াল টু এফ বাই এ করে দিলাম। সো নিউটন মিটার পার সেকেন্ড স্কোয়ার, সো নিউটন মিটার ইনভার্স 1 সেকেন্ড স্কোয়ার, নিউটন মিটার ইনভার্স 1 সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। মেগা ইলেকট্রন ভোল্ট কিসের একক? শক্তির একক। ওকে ওকে, আর আমাদের মনে রাখা লাগবে 1 AMU is equal to 931.5 mega electron volt per c square. ওকে, রেডিও অ্যাক্টিভিটি। রেডিও অ্যাক্টিভিটি কি? যে একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে আলফা বিটা এবং গামা রশ্মি কি হয়? নির্গত হয়। একটা তেজস্ক্রিয় পদার্থ থেকে কি হয়? আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়, তাই না? সো আলফা বিটা গামা রশ্মি নির্গত হয়। ধরো কোনো একটা পরমাণু এক্স, এর হলো পারমাণবিক সংখ্যা জেড এবং ভর সংখ্যা হলো এ, ঠিক আছে। সো এর থেকে তুমি যদি ইলেকট্রন আলফা কণা বের করে দাও, আলফা কণা মানে কি জানো? দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মানে এমন একটা হিলিয়াম নিউক্লিয়াস যেখানে কি নাই? যেখানে কোনো ইলেকট্রন নাই। সো দ্বি ধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসে আমরা আলফা বলি। এর তোমার পারমাণবিক সংখ্যা 2 এবং ভর সংখ্যা হলো 4, ঠিক আছে। আর বিটা কণা হলো বেসিক্যালি একটা ইলেকট্রন, এমন একটা ইলেকট্রন যেটা নিউটন ভাঙা বাইরেছে, যেটা কি হয়েছে? নিউটন ভাঙা বাইরেছে। সো নিউটন ভাঙা ইলেকট্রন আর প্রোটন বাইরেছে, এত কিছু দেখার দরকার নাই। ইলেকট্রনে আমরা কি লিখি? এর ভর সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা -1 এবং ভর সংখ্যা হলো 0, এটা মাথায় রাখা লাগবে। কেন -1? কারণ হলো ওই একটা নিউটন ভাঙা বাইরেছে, এই কারণে -1। এটা দেখাতে পারলে ভালো লাগতো, বাট দরকার নেই, দরকার নেই। সো এই যে এর থেকে কিছু পরিমাণ ইয়া বের হয়ে আলফা কণা বের হইলো, কি হলো ভাই?
আলফা কণা বের হইলো। সো আলফা কণা মানে কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। সো ভর সংখ্যা 2, এটা হয়ে যাবে কত 4। 4। তাহলে আমার কথা হলো এখান থেকে এখানে যে বাইর হয়েছে নিউক্লিয়ন সংখ্যা সমান হবে, এই যে উপরে আর নিচে নিউক্লিয়ন সংখ্যা কি হইতে হবে সমান হইতে হবে। ধরি এখানে নিউক্লিয়ন সংখ্যা এ প্রাইম আর এখানে জেড, এখানে তোমার পারমাণবিক সংখ্যা জেড প্রাইম, জেড প্রাইম। সো এখান থেকে তুমি বলতে পারবা না এ, এই যে বাম পক্ষে ইজ ইকুয়াল টু এ প্রাইম প্লাস 4, বা আমরা বলতে পারি এ প্রাইম ইজ ইকুয়াল টু এ মাইনাস 4। এ প্রাইম ইজ ইকুয়াল টু কত এ মাইনাস 4। আবার জেড ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি বাম পক্ষ আর ডান পক্ষ জেড প্রাইম প্লাস 2, জেড প্রাইম প্লাস 2, বা আমরা বলতে পারি জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড মাইনাস 2। জেড প্রাইম ইজ ইকুয়াল টু কত জেড মাইনাস 2। ওকে, ঠিক আছে। সো এটা হলো আমাদের আলফা বিটা গামা আলফা কণা বিকিরণ। আর আলফা কণা বিকিরণ হলে কি হয়, পারমাণবিক সংখ্যা 2 কমে আর ভর সংখ্যা 4 কমে। আর বিটা কণা নিঃসরণ হলে কি হয়, বিটা বিটা ডিকে, বিটা ডিকের ক্ষেত্রে কি হয়, এই যে বিটা ডিকে, এটা হলো এক্স, এটা হলো জেড, এটা হলো আমাদের এ। সো এবার এখান থেকে কি হবে বের হয়ে ওয়াই হয়ে গেল, আর এখানে কি বের হয়েছে বিটা কণা। বিটা কণারে আমরা এইভাবে লিখি ইলেকট্রন -1 0 লিখি অথবা বিটা -1 0 লিখি, একটা লিখলেই হবে, ঠিক আছে, একটা লিখলেই হবে। বিটা লিখলাম, -1 লিখলাম, 0 লিখলাম। এবার উভয় পক্ষে সমান করো, সমান করো, সমান করো, এখানে জেড প্রাইম। সো জেড ইজ ইকুয়াল টু জেড প্রাইম প্লাস এখানে কি ভর সংখ্যা দেখো -1। সো জেড প্রাইম ইজ ইকুয়াল টু জেড প্লাস 1। সো বিটা কণা বের হইলে ভর সংখ্যা 1 বৃদ্ধি পায়, বিটা কণা বের হইলে ভর সংখ্যা 1 বৃদ্ধি পায়। এবং আমার এই যে এটা 0, এই যে 0 সাথে কত যোগ করলে এ আসে, এ যোগ করলে এ আসে, ঠিক আছে না, ঠিক আছে না। সো এ ইজ ইকুয়াল টু এই যে এ প্রাইম প্লাস 0, বেসিক্যালি এ প্রাইমের ভ্যালু কার সমান, এর সমানই হয়, ঠিক আছে। সো বিটা নিঃসরণে কি থাকে, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায় আর ভর সংখ্যা কি থাকে সেম থাকে, প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়, ভর সংখ্যা সেম থাকে। চলো কোশ্চেন করি। আর গামা রশ্মি কি, গামা রশ্মি হলো জাস্ট ওই যে আমরা পড়ছি না এক্স রে গামা রে, গামা রে হলো জাস্ট একটা এনার্জি এইচএফ, গামা রে কি এনার্জি এইচএফ। ওকে, এবার তোমাকে বলা হলো, এবার তোমাকে বলা হলো নিচের উল্লেখিত কোন রশ্মিটির আধান ধনাত্মক, আলফা, আলফা কণার রশ্মির আধান ধনাত্মক, সেখানে হবে আলফা রশ্মির আধান ধনাত্মক হিলিয়াম প্লাস প্লাস, ঠিক আছে। এটা কি তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে যায়, তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে যায়। আর বিটা রশ্মি কি করে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বেশি বেশি বেঁকে যায়, সেটা মনে রাখা লাগবে যে এই যে আলফা কণা, আলফা কণা ইলেকট্রিক ফিল্ডের দিকে দিকে বাঁকে, আর বিটা কণা, বিটা কণা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে দিকে বেশি বাঁকে, বেশি বাঁকে মানে প্রচুর বাইকা যায়, ঠিক আছে, মাথায় রাখতে পারবা। আচ্ছা, বিটা বিটা ক্ষয়, আলফা বিটা গামা এই তেজস্ক্রিয় যত ক্ষয় আছে কিসের কারণে হয়, দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়। কখন হয়, যখন ডিসটেন্সটা 10⁻16 মিটারের রেঞ্জে এসে পড়ে, তাই না। ডিসটেন্সটা কত হয়, পাল্লা, এই পাল্লাটা কত হয়, পাল্লা হয় হলো তোমার 10⁻16 মিটার। আলফা বিটা গামা, আলফা বিটা গামা সবগুলি কিসের কারণে হয়, দুর্বল নিউক্লিয় বলের কারণে হয়, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, অসাধারণ একটা কোশ্চেন বলছে এইখান থেকে 3টা আলফা কণা বাইর হয়েছে আর একটা বিটা কণা বাইর হয়েছে, কি উৎপন্ন হবে। সো চলো দেখি, ইউরেনিয়াম 92 238, কি রে ভাই 238, সেখান থেকে ওয়াই। সো আমি জানি না জেড, আমি জানি এ। আচ্ছা, কি বাইর হয়েছে, 3টা আলফা কণা বাইর হয়েছে, 3টা আলফা। সো 3টা আলফা, আলফারে কি লিখবো 2 4 লিখবো, আর তোমার একটা বিটা, সো একটা বিটা -1 0, ঠিক আছে। এবার তুমি কি করবা, সমতা করবা, বাম পক্ষ ডান পক্ষ সমতা করে দাও। বাম পক্ষে আছে 92 আর ডান পক্ষে আসে কত জেড প্লাস 2 আছে, 2 ইন্টু কত 3, সো 3 ইন্টু 2, আর এখানে কত আছে 1 ইন্টু -1 প্লাস 1 ইন্টু -1। সো কত আসে এখানে আমার জেড এর ভ্যালু, ও প্লাস তো জেডও আছে ভাই, জেড এর কথা ভুলে গেলেন, আসল মানুষের কথা ভুলে গেলেন। এই যে জেড, সো জেড এর ভ্যালুটাই আমার বের করা লাগবে। সো জেড হয়ে যাবে কত 6, 6 থেকে 1 গেলে থাকে 5, 92 থেকে 5 গেলে থাকে কত 87, 87। দেখি অপশনের সাথে মিলে কিনা। এই 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 কোশ্চেনই তো উল্টা পাল্টা হয়ে গেছে ভাই। আচ্ছা দাঁড়াও, একটা বিটা গণা 3 গুণে 6, 6 থেকে 1 গেলে থাকে 5, 92 থেকে 5 গেলে থাকে 87। এই কোশ্চেনে ভুল আছে, মানে অপশনে ভুল আছে এখানে, তাকাইও না এদিকে, অপশনে ভুল আছে না, হ্যাঁ ভুল আছে। 3 গুণে 6 থেকে 1 গেলে থাকে 5,
সো 5 6 7 8 9 10 11 12 না ঠিক আছে 87, জের ভ্যালু কত হবে 87 হবে, 87 হবে। আর এর ভ্যালু কত হবে 238 ইজ ইকুয়াল টু এ প্লাস এই যে 3 ইন্টু 2 3 4 12, 3 ইন্টু 4 3 4 12 প্লাস 1 ইন্টু 0, কারণ বিটার ভর সংখ্যা কত 0, তাহলে এখান থেকে কত হয়ে যাবে 238 থেকে বিয়োগ চলে যাবে 12, সো কত থাকে 6 226। সো উৎপন্ন হবে হলো এমন একটা কম্পাউন্ড y 87 226, 87 226, ঠিক আছে। এখানে 87 হবে, এখানে কোশ্চেন দ্বারা ভুল দিছে বুঝছো, এখানে 28 এসে বসছে কোন কারণে জানি। ভালো করে দেখি, 3টা আলফা 1টা বিটা, ঠিক আছে, এটা হবে না, এটা অপশনই ভুল আসছে বুঝছো। হোয়াটএভার, পরেরটা দেখি, বলছে যে রেডিয়াম 22288 পরমাণু তেজস্ক্রিয় বিকিরণের ফলে লেড 206 82 আসছে। সো এর কারণে কোন ধরনের বিকিরণ ঘটছে, কোন ধরনের বিকিরণ ঘটছে আলফা বিটার মাধ্যমে দেখাইতে বলছে। ধরি 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 এক সংখ্যক আলফা কণা বিকিরণ হয়েছে, এই যে রেডিয়াম, সেখান থেকে ধরো ওয়াই, আর এখানে কি উৎপন্ন হয়েছে লেড, লেড উৎপন্ন হয়েছে 82 206। এটা নিজে করো তো দেখি, অপশন না মিললে না মিলুক, অপশনে ভুল থাকতে পারে, অপশন না মিললে না মিলুক, দেখো তো নিজে করো তো। সো কি হয়েছে, আমি ধরি এক্স সংখ্যক আলফা কণা বের হয়েছে এবং ওয়াই সংখ্যক বিটা কণা বের হয়েছে, এক্স সংখ্যক আলফা কণা বের হয়েছে, ওয়াই সংখ্যক বিটা কণা বের হয়েছে। সো এবার কি হবে ভাই, আমরা বলতে পারবো 88 ইজ ইকুয়াল টু 82 প্লাস এখানে কত হবে 2 ইন্টু এক্স প্লাস কত হবে y ইন্টু -1। এটা বুঝতে পারছো? বুঝতে পারছি ভাই। কেমনে হইলো, ভাই একটা আলফা কণার 2টা জেড, 2টা প্রোটন, তাহলে এক সংখ্যক আলফা কণার কয়টা প্রোটন 2x পরিমাণ প্রোটন, তাহলে এখানে 2x - y এটা হয়ে যাবে হলো 6। আচ্ছা, এটা এক নম্বরে একটা সমীকরণ পাইলাম। আর একটা সমীকরণ দেখো, এবার এটা হলো জেড তুলনা করলাম আমি, এবার এ তুলনা করলে কত আসবে 222 ইজ ইকুয়াল টু 206 প্লাস 4 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস কত 0 ইন্টু ওয়াই। সো এখান থেকে আমি বলতে পারবো 4x, 222 থেকে 6 গেলে কত থাকে 212, 7 8 9 10 11 12, সো 6 6 আর 2 26 থাকে, হাতে আছে 1, হ্যাঁ 16 থাকে, 16 থাকে। সো এক্স এর ভ্যালু কত হবে 4, 4 চালো 16। সো 4টা আলফা কণা বের হবে, এই 4টা আলফা কণা বের হবে, আর বিটা কণা কয়টা বের হবে, এই যে এখান থেকে বের করে ফেলতে পারবা। এই যে আলফার ভ্যালুটা সুন্দর মতো এক্স এর ভ্যালু এখানে নাও, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 2 × 4 - 6, দুইটা বিটা কণা, 4 দুগুণে 8 -6। ওকে, এই যে y = 2x - 6, দুইটা। সো 4টা আলফা কণা 2টা বিটা কণা, বুঝতে পারছো? বুঝতে পেরেছি। এবার রেডিয়েশনের ইউনিট কি ভাই, রেডিয়েশন মানে কি জানো, একক সময়ে যেই পরিমাণ কণা বিকিরিত হয়। এই যে মাইনাস কেন বুঝাইতেছেন, কারণ বিকিরিত হইতেছে কমে যেতেছে। সো একক সময়ে যে পরিমাণ কণা বিকিরিত হয় সেটার আমরা বলি রেডিয়েশন। সো রেডিয়েশনের ইউনিট কি হইতে পারে, এই যে এন মানে কি সংখ্যা ডিভাইডেড বাই সেকেন্ড, বা আমরা বলতে পারি রেডিয়েশন পার সেকেন্ড, এটার আমরা বলি হলো বেকেরেল, এটার আমরা কি বলি বেকেরেল। সো রেডিয়েশনের এসআই একক হলো আমাদের বেকেরেল, এটা আমাদের মাথায় রাখা লাগবে। তেজস্ক্রিয় বিকিরণের এসআই ইউনিট হলো আমাদের বেকেরেল, ঠিক আছে। আর 1 কুড়ি মানে কি জানো, 1 কুড়ির আমরা সিআই দিয়ে রেখি, 1 কুড়ি মানে হলো 3.7 × 10⁻10 বেকেরেল, 3.7 × 10⁻10 বেকেরেল, এটাও মনে রাখা লাগবে। 1 কুড়ি মানে হলো 3.7 10⁻10 বেকেরেল, মাথায় রাখতে পারবা। আজকের ক্লাসটা বড় হয়ে যেতেছে, হ্যাঁ ওকে, এতটুকুই আজকে থাকুক, আমরা পরের ক্লাসে আরো দেখবো, প্যারা নেই।